So you can become illegal within 24 hours. Wow. হ্যাঁ সো হাইপোথেটিক্যালি স্পিকিং তোমার 24 ঘন্টার মধ্যে নতুন চাকরি পাইতে হবে। ইট ডাজন্ট সাউন্ড ভেরি গ্ল্যামারাস যখন বলা হয় যে এটা একটা বোতলের কোম্পানি বা একটা ওয়াটার বটলিং কোম্পানি। দ্য গুড ডিজাইন ইজ নো ডিজাইন অ্যাট অল। আমাদের সাবকন্টিনেন্টে অনেকেই দে ফিল মোর কমফোর্টেবল ইন দ্য টেকনিক্যাল ক্যারিয়ার ল্যাডার। সাম্রাজ্যতে আমার একটা শিক্ষা হয়েছিল যে নো ম্যাটার হাউ গুড আই অ্যাম টেকনিক্যালি, হ্যাঁ, যখন ডাউন টার্ম আসে তখন তোমাকে রাখার বা তোমাকে কাট অফ করার ডিসিশনটা নেয় ম্যানেজাররা। দে উড বি হ্যাপি টু এক্সপ্যান্ড দেয়ার বিজনেসেস ইন বাংলাদেশ। They just don't know the pipeline. এখনও বাংলাদেশে একটা ব্ল্যাক হোলের মতো, কেউ জানে না যে বাংলাদেশে ট্যাক্স কীভাবে ফাইল করবা, কীভাবে একটা ইউএস কর্পোরেশনের সাথে একটা বাংলাদেশ কর্পোরেশনের যৌথ প্রযোজনা হবে, কীভাবে এগ্রিমেন্ট সাইন হবে, এগ্রিমেন্টে এনফোর্সিবিলিটি কতটুকু। মনে হয় বাংলাদেশ ইজ গোয়িং টু গো থ্রু অ্যান্ড স্টিল গোয়িং থ্রু এ বুম অর বাস্ট মোমেন্ট। উই শুডন্ট ক্যানিবালাইজ ইচ আদার রাইট নাও। আমাদের একজন একজনের সাথে কম্পিট করার কোনো দরকারই নাই। রিগার্ডলেস অফ ওয়ার এভার পিপল আর স্টাডিং, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, মেকানিক্যাল হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, একটা সার্টেন প্রোগ্রামিংয়ের নলেজ থাকা উচিত সবার। হ্যাঁ, আন্ডারগ্রেডে আমাদের যেমন ফাইনাইট এলিমেন্ট সিমুলেশন শেখানোই হয়নি। আমাদের ম্যাথে বুয়েটে যেমন ম্যাথের ব্যাকগ্রাউন্ড খুবই বাজে ছিল আমাদের, মানে আমাদের ম্যাথ আই ওয়াজন্ট ভেরি হ্যাপি। লোকজন তো পডকাস্টে আমার মারতে আসবে মনে হয়। না, আমার তো আসলে হ্যালো জনগণ, ব্যাকস্টেজ পডকাস্টের সেকেন্ড এপিসোডে ওয়েলকাম। আমার পিছনে মাউন্টেনিয়ার এগেইন। সো এই এপিসোডে আসলে কম্পিউটার সায়েন্স থেকে বের হয়ে আমরা কথা বলেছি নাসির ইমরান হোসেন ভাইয়ের সাথে, যিনি আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেন্ড। সো উনি ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল ছিলেন বেশ কয়েকদিন আমেরিকার ইন্ডাস্ট্রিতে। তারপরে উনি কারেন্টলি যে রোলটা পালন করছেন সেটা হচ্ছে যে আসলে প্রোডাক্ট ম্যানেজার। উনি রিসার্চ প্রোডাক্ট ডিজাইন করেন, প্রোডাকশনে লিড দেন। তো ম্যানেজারিয়াল রোলে আসলে কাজকর্ম কেমন এটা আমার জানার অনেকদিনের ইচ্ছা ছিল, কারণ আমরা দেশ থেকে যারা আসি এখানে প্রায় সবাই ইঞ্জিনিয়ার হই, নাহলে সায়েন্টিস্ট হই, উই আর জাস্ট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর। বাট ম্যানেজারিয়াল রোলটা অনেক পাওয়ারফুল রোল, এখানে পিপল ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার থাকে। সো ওনার সাথে এই ডিসকাশনে ওনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ব্যাপারটা আমরা আলোচনা করেছি, এবং ইন জেনারেল ম্যানেজারিয়াল ক্যারিয়ারের রাউটটা কেমন এটা নিয়ে আলোচনা করেছি। এছাড়া উনি শেয়ার করেছেন যে ওনার লাইফের স্ট্রাগল, ফর এক্সাম্পল আমেরিকার ভিসা সিচুয়েশনগুলো নিয়ে যে স্ট্রাগলটা থাকে এগুলো উনি শেয়ার করেছেন। সো আই হোপ দ্যাট ইউ উইল লাইক দ্যাট এপিসোড। আপনাদের ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ মনে হলে, এটা ডেফিনেটলি অনেক ইনফরমেটিভ এপিসোড, অনেক বই রিসোর্সের রেফারেন্স আছে, অনেক কিছু রেফারেন্স আছে। সো আই হোপ দ্যাট ইউ লাইক ইট, অ্যান্ড ইফ ইউ লাইক ইট প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব ইন ইউর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফলো মি ফর দ্য নেক্সট এপিসোডস। সো এনজয়। তাও ভাই কি অবস্থা, কেমন আছেন? চলতেছে জীবন যেভাবে। ওকে, আমাদের সাথে আছে হচ্ছে যে আজকে গেস্ট নাসির ইমরান হোসেন, আমরা তাকে ভালোবাসি এনআইএস ভাই বলে। হ্যালো। তো ভাই আপনি যদি ব্রিফলি বলেন আপনার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সো এনআইএস বলা দরকার নেই, আমার নাম নাসির ইমরান হোসেন, আমার ডাক নাম হচ্ছে অতনু। সো আমি হচ্ছে গিয়ে বুয়েট 05 মেকানিক্যালের। সো বুয়েট থেকে পাশ করলাম 2010 সালে। তারপরে আমি দেখলাম যে ইঞ্জিনিয়ারিং জবস ডোন্ট পে দ্যাট ওয়েল ইন বাংলাদেশ। তো আমি ভাবলাম যে বুয়েটে আপনার মেজর কি ছিল? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তারপরে আমি আসলে বাংলাদেশে প্রেস ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছিলাম। সো আই ওয়ার্ক ফর ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, কিছুদিন স্টাফ রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার হিসাবে ফর অ্যাবাউট 6 months অর সো। মেড এ লট অফ গুড ফ্রেন্ডস, অনেক ভালো ভালো বন্ধুবান্ধব পরিচিত লোকজন হলো। তারপরে আমি 2011 ফলে আই কেম টু হিউস্টন টেক্সাস, ইউনিভার্সিটি হিউস্টন। আচ্ছা, তুমিও যেখানে পড়াশোনা করছো অবশ্যই। হ্যাঁ, তো তারপরে ওখান থেকে যেটা হলো, ইট ডিডন্ট ক্লিক ওয়েল, ভালোভাবে কাজ করে না এটা। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স, ইট ওয়াজ নট ফান্ডেড অ্যান্ড এভরিথিং এলস। বাট ব্যাক দেন আমাদের হাতে অত ইনফরমেশন ছিল না, ফেসবুক ছিল না এরকম, অথবা অন্যান্য প্ল্যাটফর্মগুলো ছিল না। সো আমরা আপনি যেটা বলেন যে ফান্ডেড না, আপনি সেলফ ফান্ডে অ্যাপ্লাই করছিলেন? হ্যাঁ, সো টেক্সাসের সিস্টেমটা ছিল যে মানে তুমি যদি অ্যাটলিস্ট মিনিমাম $1000 পাও ইয়ারলি বেসিসে, তাহলে টেক্সাসে তুমি ইন স্টেট ফান্ডিংটা পাবা আর কি। সো আমরা ওইটা নিয়ে চলে আসছিলাম। এগেন যে হচ্ছে আমাদের হাতে কোনো মানে ইনফরমেশন ছিল না, কারণ বুয়েটে তখন আমরা প্লাস আমাদের কোহর্টরা তাদের জিআরই, টোফেল স্কোর, জিপিএ সবই খুবই ভালো ছিল। তো ওগুলো নিয়ে আরও ভালো ভালো ইউনিভার্সিটিতে আসা যেত, বাট বিকজ উই আর নট ইনফর্মড, আমরা জাস্ট যেটা পাইছি সেটা নিয়ে চলে আসছিলাম আর কি, ফর দ্য আমেরিকান ড্রিম। সো হ্যাঁ, তো যাই হোক এনে আসলাম। তো 1 সেমিস্টার পরে সিন্স ডিডন্ট ওয়ার্ক আউট, তো আমি ট্রান্সফার করে চলে গেলাম ইউনিভার্সিটি, টু লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি, ব্যাটন রুজে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও। বাট দিস ইজ ওয়ার মাই লাইফ টার্ন অ্যারাউন্ড, কারণ আমি ফুললি ফান্ডেড একটা প্রোগ্রামে ঢুকলাম, আমার নিজের রিসার্চ গ্র্যান্ট ছিল। ওটা পিএইচডি প্রোগ্রামে না, মাস্টার্স। হ্যাঁ, তো মাস্টার্সে ভাই ফান্ড জোগাড় করা কেমন কঠিন ছিল ওই সময়? ব্যাক দেন আসলে মানে এখনও মাস্টার্সে মানে ফান্ড জোগাড় করা অবশ্যই কঠিন,
বাট ইটস নট ইম্পসিবল। ডেফিনেটলি ঠিক জায়গা মতো যেতে পারলে, ঠিক প্রফেসর আন্ডার যেতে পারলে ফান্ডিং অবশ্যই পাওয়া যায়। ইট ডিপেন্ডস অন হাউ মাচ ইউ নেটওয়ার্ক আর্লিয়ার অন। হ্যাঁ, এবং অফকোর্স তুমি কোন সেক্টরে আছো, কোন পার্টিকুলার ডিসিপ্লিন পার্সু করছো, তার উপর আস্তে আস্তে ফান্ডিং ডিপেন্ড করে। তো ফান্ডিং নিয়ে আমেরিকা আসতে হবে তা না, তোমার গোল আলটিমেটলি কি তার উপরে নির্ভর করে। তো বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে, বাংলাদেশে তো আসলে হায়ার স্টাডিজের জন্য কোনো লোন পাওয়া যায় না, বা মানুষজন ইউজুয়ালি লোন নেও না, দ্যাটস নট দ্য ট্রেন্ড আর কি। কিন্তু আমাদের মানে ওয়ান অফ আর নেইবার কান্ট্রিজ ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে অনেকেই লোন নিয়ে আমেরিকাতে আসে এবং তারা এক্সিলারেটেড প্রোগ্রামে ঢুকে, সে এম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, যেখানে তাদের ফান্ডিংয়ের কোনো দরকার নেই, কোনো প্রফেসরের সাথে অ্যাটাচ হওয়ার দরকার নেই। সো এটার কিছু বেনিফিট আছে। তুমি যদি আমেরিকাতে আলটিমেটলি আসো চাকরি করার জন্য, then you don't necessarily need a like funded program to work. So হ্যাঁ, তো ওরা লোন নিয়ে আসে, ওরা 1-1.5 বছরের মধ্যে গ্রাজুয়েট করে, then they enter into the workforce and then they pay back their loan. লিটারালি ওরা 2 বছরের মাস্টার্স আসলে 1.5 বছর শেষ করে, 3টা বলে 4টা কোর্স নিয়ে। এক্স্যাক্টলি 1.5 বছর শেষ করে মিনিমাম রিকোয়ারমেন্ট নিয়ে they need that stamp, তাদের রেজুমেতে স্ট্যাম্পটা চলে আসে, they are US গ্রাজুয়েট, তখন তারা US ওয়ার্কফোর্সে ঢুকে যেতে পারে আর কি। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ another ফর্মুলা। ইউজুয়ালি বাংলাদেশে সবাই এটা ফর্মুলাতে আসে না, এখন আসতেছে, there are differences, বা যেহেতু ফান্ডিংয়ের সোর্সটা নাই। তো আমি আসলাম এলএসসি থেকে ফুললি ফান্ডেড অবস্থায়, আমার ডিগ্রি কমপ্লিট করলাম আন্ডার ডক্টর ওয়াহাব স্যার, আই থিঙ্ক হ্যাজ রিটায়ার্ড বাই নাও। তো আমার খুবই সুন্দর একটা সময় ছিল। এলএসইউ এজ এ ভেরি গুড ইউনিভার্সিটি, একই সাথে ওদের ফুটবল টিম খুবই বিখ্যাত ছিল, ইজ এ বিগ থিং আমেরিকাতে। তো এর জন্য আমাদের আসলে মানে অ্যাটলিস্ট ইন দ্য সাউথ, আমেরিকার সাউথে এলএসইউ ওয়াজ এ ভেরি ওয়েল নোন ইউনিভার্সিটি। তো তখন আমি পাশ করার পরপরই অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলাম, বিকজ অয়েল অ্যান্ড গ্যাস ওয়াজ এভরিথিং ব্যাক দেন। তো সাউথের যে স্টেটগুলো, ধরো টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, অয়েল অ্যান্ড গ্যাসে অনেক চাকরি ছিল, অনেক 2013-14, হ্যাঁ, ইট ওয়াজ ভেরি গুড। তো আমি হচ্ছে গিয়ে তখন আলটিমেটলি মাই কোম্পানি গট অ্যাকোয়ার্ড বাই Schlumberger, সো আইল কল ইট এ Schlumberger কোম্পানি। সো আমি ঢুকলাম, তো আমাদের একটা রোটেশনাল প্রোগ্রামে ঢুকছিলাম। সো দে রোটেটেড আস থ্রু ডিফারেন্ট ডিপার্টমেন্টস 18 মাস ধরে, দেখার জন্য যে আমি আসলে কোথায় ভালো করতেছি। হ্যাঁ, অয়েল অ্যান্ড গ্যাস, সো ভেরি স্ট্রাকচার প্রোগ্রাম এবং অ্যান্ড এভরিথিং এলস। তো আমি তারপরে ঢুকলাম হচ্ছে গিয়ে সাবসিডিয়ারিজ এই ডিপার্টমেন্টটাতে আন্ডার Schlumberger। বাট ব্যাক ইন 2016 আমাদের আসলে লাকটা চেঞ্জ হয়ে গেছে তখন, বিকজ অফ জিও পলিটিক্যাল ইস্যুস। তখন আইসিস, তারপর হচ্ছে গিয়ে তোমার রাশিয়া ক্রাইসিস, আমেরিকা ওয়াজ বিকামিং ইন্ডিপেন্ডেন্ট ইন অয়েল অ্যান্ড গ্যাস। তো অনেক কিছু মিলে অয়েল অ্যান্ড গ্যাসের প্রাইস ফল করলো ফ্রম $150 a barrel to like $21 a barrel, ক্রেজি ফল। তারপর হচ্ছে হিউস্টনে এবং বাংলাদেশও, সবখানে পৃথিবীতে অয়েল অ্যান্ড গ্যাসে অনেক লে অফ হওয়া শুরু করলো, অনেক মানুষজন চাকরি চলে যাওয়া শুরু করলো। তো ultimately, unfortunately, at the end of 2016, I also got laid off from Schlumberger. Many people got laid off as well. By the way, it's very normal to get laid off in this country. American employment policy হচ্ছে at will employment. তো তুমি যদি ভালো হও, তুমি যে কোনো কোম্পানিতে যে কোনো সময় জয়েন করতে পারো, ছেড়ে দিতে পারো, অথবা কোম্পানি যদি প্রবলেমের মধ্যে দিয়ে যায়, they can also let you off within a no notice at all. ওরা কিভাবে জানায় ব্যাপারটা? ওরা সকালবেলা জাস্ট জানায়। অফকোর্স তুমি এক্সপেক্ট করতে পারবা, যেহেতু পুরো ইন্ডাস্ট্রি ডাউন টাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আই ওয়াজ এক্সপেক্টিং যে হ্যাঁ, আমাদের R&D দে আর নট গোনা কিপ দিস এনিমোর, অথবা সিভিয়ার কাটব্যাক করবে। বাট আমি যেহেতু ইন্টারন্যাশনাল ছিলাম, এবং ব্যাক দেন ইন্টারন্যাশনালদের আসলে প্রোটেকশন অনেক কম ছিল। তো এখন ইন্টারন্যাশনাল একজন এমপ্লয়ি আন্ডার H-1B ভিসা, তুমি লে অফ হলে বা তোমার চাকরি চলে গেলে, তুমি 60 দিনের একটা গ্রেস পিরিয়ড পাবা টু ফাইন্ড এ নিউ জব। আমাদের সময় কোনো গ্রেস পিরিয়ড ছিল না। সো ইউ ক্যান বিকাম ইলিগাল উইদিন 24 hours. হ্যাঁ, সো হাইপোথেটিক্যালি স্পিকিং তোমার 24 ঘন্টার মধ্যে নতুন চাকরি পাইতে হবে। হ্যাঁ, সো আমার একটা পলিসি হচ্ছে, আমি বেশিরভাগ সময় লাইফে খুবই পেসিমিস্টিক্যালি সব কিছু দেখছি, সবসময় ওয়ার্স্ট কেস সিনারিও প্ল্যানিং করছি। এর জন্য আমার স্ট্র্যাটেজি সবসময় হয় হচ্ছে একটা লেয়ার্ড স্ট্র্যাটেজি, লেয়ার্ড ব্যাকআপস। অনেকে ব্যাকআপ নেয় না, অনেকে হয়তো বলতে পারে যে অতনু ভাই বা নাসের, তোমার এই স্ট্র্যাটেজিটা অনেক প্যারানয়েড, এত ব্যাকআপ নেওয়ার কী আছে, রাইট? বাট সিন্স আমি সবসময় বাজে ভাগ্য ইউজুয়ালি আমার সাথে আসছে, সেই জন্য আমি সবসময় লেয়ার্ড একটা প্রোটেকশন নিছি আর কি আমার ক্যারিয়ারগুলো। তো আমি অলরেডি যখন এরকম ডাউনটাউন শুরু হলো, আমি তখন ক্যানাডার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করে রাখছিলাম, অ্যান্ড ইট টুক মি লাইক 6 months টু গেট পার্মানেন্ট রেসিডেন্সি। 9টা ইউনিভার্সিটি PhD অ্যাপ্লিকেশন করে রাখছিলাম, অ্যান্ড আই গট অ্যাডমিশন অ্যাজ ওয়েল। হ্যাঁ, জাস্ট ইন কেস আই গেট লেড অফ। তো যখন এই জিনিসটা আলটিমেটলি হয়েছে বাই দ্য এন্ড অফ 2016, আমি আসলে আই ওয়াজ নট কট অফ গার্ড, আমার কোনো সমস্যা হয়নি, আমি পাজেলও হইনি, প্রবলেমও পড়িনি। প্লাস আমার ওয়াইফ তখন টেক্সাস A&M স্টুডেন্ট ছিল। সো ওয়ান ক্রিটিক্যাল এলিমেন্ট হিয়ার ইজ দ্যাট তোমার লে অফ হওয়ার পরে তুমি কীভাবে তোমার স্ট্যাটাস মেনটেন করবা আমেরিকাতে। সো আমরা তখন আসলে আমি চেঞ্জ অফ স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম থ্রু অ্যান I-529 ফর্ম। হ্যাঁ, তো আমেরিকার রুল হচ্ছে কি, আমেরিকার ভূখণ্ডে অবস্থানকালে তুমি যদি চেঞ্জ অফ স্ট্যাটাসে অ্যাপ্লাই করো, তাহলে তুমি যতদিন পর্যন্ত প্রসেসিং চলতেছে, ইউ আর লিগাল টু স্টে ইন দিস কান্ট্রি। অ্যান্ড ইউজুয়ালি দিস চেঞ্জ অফ স্ট্যাটাস
হ্যাপেন্স লাইক 6 to 7 months লাগে। তো এই সময়টাতে 6-7 মাস ধরে আমি নতুন চাকরি খোঁজার একটা সুযোগ পাইছি আর কি। তো উইদিন 1.5 months আমি একটা অপরচুনিটি পেয়ে গেছি। তো আমার একটা সিনিয়র ভাই ছিল এখানে, কুডোস টু দ্যাট পারসন, রিয়াজ ভাই। ভাই এখন SpaceX-এ আছে। তো ভাই ওয়াজ এ ম্যানেজার ইন ওয়ান অফ দিস কোম্পানিজ হিয়ার ইন ক্যালিফোর্নিয়া। তো উনি বললো যে আচ্ছা উই হ্যাভ দিস অপরচুনিটি হিয়ার ফর এ ফাইনাইট এলিমেন্ট সিমুলেশন ইঞ্জিনিয়ার, তো তুমি ইন্টারভিউ দাও, তোমার রেজুমে সবাই পছন্দ করছে। তো আমাকে ওরা ফ্লাই ইন করে এখানে নিয়ে আসলো, আমি ইন্টারভিউ দিলাম, ওরা পছন্দ করলো অ্যান্ড ইট ওয়ার্কড আউট। তখন আমি H1B ট্রান্সফার করে আলটিমেটলি এখানে চলে আসি। এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আপনি যখন চাকরি করতেছিলেন তখন হচ্ছে যে নয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, তার মধ্যে আপনার জিআরই টোফেল সবকিছু দেওয়া লাগছে। আমি 2বার জিআরই দিয়েছি। হ্যাঁ। সো চাকরির সাথে সাথে কিভাবে ম্যানেজ করছেন? কারণ দেশে দেখা যায় যে আমাদের ফ্যামিলি রান্না বান্না এসব যন্ত্রণা থাকে না, বাট এখানে তো সব করা লাগে। সো হাউ ডিড ইউ ম্যানেজ? সো আমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা করি আর কি সবসময়, যে আমি আসলে অনেক আগে থেকেই কিছু পার্টিকুলার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ইউজ করি আমার লাইফে আর কি। হ্যাঁ। সো আমি একটা ফর্ম্যাট ইউজ করি বলা হয় কানবান, KANBAN। এটা প্রথম জাপানে হচ্ছে টয়োটা যে কোম্পানিটা আছে ওরা ইউজ করছিল ওদের প্রোডাকশন ফ্লোরে। এখন সফটওয়্যার ডেভেলপমেন্টে এটা ইউজ হয় অ্যাজ এ পার্ট অফ দ্যার অ্যাজাইল অ্যান্ড স্ক্রাম মেথোডোলজি। সো তুমি হচ্ছে কি তোমার যত ধরনের গোলস আছে, তোমার যত ধরনের টু ডু লিস্ট আছে, ওইটা কানবান ফর্ম্যাটে তুমি হচ্ছে কি অর্গানাইজ করবা। সো আমি একটা ফ্রি টুল ইউজ করতাম উইচ ইজ স্টিল ফ্রি, কল ট্রেলো। এটা অ্যাটলাসিয়ানের একটা প্রোডাক্ট। সো ট্রেলোর থ্রুতে আমি আমার যত ধরনের প্রজেক্ট ছিল ওগুলো ডেডলাইন কী কী ডকুমেন্টেশন দরকার সব আমি শুরুতেই প্ল্যান করে নিয়েছিলাম, অর্গানাইজ করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে কি আমার একটা ডেফিনিট স্ট্র্যাটেজি ছিল, যাতে আমার মেমোরিতে কিছু রাখা না লাগে। সিস্টেম ইটসেলফ ওয়াজ লাইক কিপিং চেক অ্যান্ড ব্যালেন্স মাই স্কেডিউল অ্যান্ড এভরিথিং এলস। আমার ডেডলাইনগুলো শুরুতে আমি অর্গানাইজভাবে অ্যাড করে রাখছিলাম। সো এক্সেল শিট এগুলো ডিপেন্ডেন্ট ছিল না। তো আমি সবসময় বিশ্বাস করি পুল কমিউনিকেশনে, পুশ কমিউনিকেশন আমি বিশ্বাস করি না। মানে আমি হচ্ছে কি অন ডিমান্ড ইনফরমেশন নিব আর কি, দ্যাটস নন অ্যাজ পুল, রাইট? সো এই ট্রেলো বোর্ডটা আমাকে হেল্প করছিল আর কি পুল ইনফরমেশন পাওয়ার জন্য। আমি যদি ভুলে যাই কোনো একটা ডেডলাইন, ট্রেলো থেকে নোটিফিকেশন আসতেছিল যে তোমার অ্যাপ্লিকেশন করার ডেডলাইন অমুক দিন, অথবা তুমি এই পার্টিকুলার অ্যাপ্লিকেশন ফাইলগুলো এখনও সাবমিট করো না, রাইট? আর আমি সব টপ ইউনিভার্সিটি টার্গেট করছিলাম, কারণ বাই দ্যাট টাইম আমার অলরেডি একটা মাস্টার্স ছিল ইউএসএতে। এর জন্য আমার জিআরই স্কোর অনেক ভালো লাগতো। তো প্রথমবার অত আশানুরূপ হয় নাই, সেকেন্ডবার হয়েছিল ভালো। So I moved with that basically. Canada PR was nothing compared to USA. American immigration system is so complicated. Right. By that time I was very used to the whole process. So এই জন্য হচ্ছে আমার কানাডার প্রসেসিং করতে সমস্যা হয় না। ওটার জন্য IELTS দেওয়া লাগছে। সো আপনার যদি মানে প্রবলেম থাকে জিআরই স্কোর কি শেয়ার করবেন? না, আমি আসলে শেয়ার করতে চাই না, বিকজ ইট উইল সিম লাইক দ্য I'm just boasting about myself. বাট এটা মানে টপ 95% এর মধ্যে ছিল হয়তো। এই যে টাইম ম্যানেজ করছেন কিভাবে? আর আপনার এই যে ভালো স্কোর, হ্যাঁ, আসমান থেকে তো আসে নাই। সো আপনার আসমান থেকে আসে নাই। এখানে আমার কিছু পার্টিকুলার মানে আই এম লাকি অ্যাবাউট সাম স্টাফ। সেটা হচ্ছে কি আমি বাংলাদেশ থেকেই কালচারালি অনেক ইন্টিগ্রেটেড ছিলাম আমেরিকার সাথে। ছোটোবেলা থেকেই বড় হয়েছি অনেক আমেরিকান মুভিজ, মিউজিক এগুলো দেখে, বই পড়ে। সো কম্পেয়ার টু হয়তো বা অনেকের চাইতে আমার ওই লার্নিং এবং ট্রেনিংটা আগে হয়ে গেছে আর কি, ল্যাঙ্গুয়েজ বেসড ট্রেনিং, যেটাতে অনেকে স্ট্রাগল করে। হ্যাঁ, অ্যানালিটিক্যাল না, তোমার মনে করো সরি কোয়ান্ট সাইডে না, বেসিক্যালি তোমার ভার্বাল সাইডে আর কি। সো আমার মানে স্পিকিং, রাইটিং, রিডিং এগুলোতে খুব একটা প্রবলেম ছিল না। আমি বলতেছি না যে আমি ইংলিশে খুব ভালো, বাট জাস্ট এগুলো ছিল না আর কি। সো আমাকে ওইটা খুব একটা প্রবলেম দেয় নাই কখনোই। ইট কেম ন্যাচারাল টু মি। রাইট। অনেকের থাকে যে ফ্রাস্ট্রেশন যে অমুকে ভার্বালে এত পাচ্ছে, বাট ওইটা দেখে না যে হয়তো বা ছোটবেলা থেকে মুভি দেখতে দেখতে বড় হয়েছে বা বই পড়তে পড়ছে। এই জিনিসটা তো হুট করে হয় না আসলে। আরেকটা জিনিস আছে হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের সাবকন্টিনেন্টে অনেকেরই ইংলিশ উচ্চারণ ভালো না, প্রনাউন্সিয়েশন, বাট অনেকে আছে ইংলিশে খুব ফ্লুয়েন্ট, মানে ওরা গড় করে ইংলিশ বলে যায়। স্পেশালি মানে ইন্ডিয়া থেকে যারা আসে তারা খুবই ফ্লুয়েন্টলি ইংলিশ বলে যায়, বাট দেয়ার প্রনাউন্সিয়েশন ক্যান বি রিয়েলি ব্যাড, আর ওরা কেয়ার করে না। সো এই যে কনফিডেন্সটা গ্রো করা খুবই ইম্পর্টেন্ট, যে বিলিভিং ইন ইয়োর সেলফ অ্যান্ড যে তুমি ঠিক কথাটাই বলতেছো। কারণ অনেক ক্ষেত্রেই মানে প্রনাউন্সিয়েশন অনেক ক্ষেত্রে তোমাকে প্রবলেম ক্রিয়েট করবে না, ফ্লুইডিটি উইল ক্রিয়েট এ প্রবলেম বেসিক্যালি। হ্যাঁ, সো IELTS যখন স্পিকিং ছিল, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করো যে তুমি এটা রিপিট করো তোমার প্রনাউন্সিয়েশনটা, তাহলে তুমি রিপিট করতে পারো, সে বুঝবে, কিন্তু তোমার ফ্লুইডিটিও দেখবে আর কি। সো আমার কাছে মনে হয় ওইটা একটা জিনিস যেটা আমাদের দেশে অনেকেই আসলে মানে প্রবলেমে পড়ে যায়। কারণ আমাদের দেশে আসলে এডুকেশন সিস্টেমে কখনোই একজন ইন্ডিভিজুয়ালকে ওনারশিপ দেওয়া হয় না। সবসময় এভরিবডি মেক্স এভরিবডি ফিল ব্যাড, তোমার ইংলিশ খুব বাজে, তুমি পারবা না কিছু এটসেট্রা। কেউই বলে না যে আচ্ছা তুমি ফ্লুইড থাকলেই হবে আর কি, সমস্যা হবে না। বাট এখানে ইন্ডিয়ার অনেক অ্যাডভান্টেজ আছে, অফকোর্স দে হ্যাভ লট অফ অ্যাডভান্টেজ। তো আমি ওইটা সবসময় মেনটেন করছি, যে আই ফেল যে আমার পার্টিকুলার টপিকে আই নিউ এ লট অফ ইনফরমেশন, সো আমি তখন ওইটার উপরে প্রেজেন্ট করছি আর কি। আচ্ছা,
তো আপনি যখন চাকরি করতেন টিপিক্যালি যে জিআরই বা এগুলোর প্রিপারেশন অন এভারেজ ডেইলি কেমন টাইম দিতেন? এটা জিজ্ঞেস করছি বিকজ দেশে অনেকে থাকে চাকরি করে প্যারালালি জিআরই টোফেলের প্রিপারেশন নেয় এবং দে অলওয়েজ কমপ্লেন যে সময় পাই না। দেশে ডেফিনেটলি সময় পাওয়া টাফ, কারণ জাম টাম থাকে। সো আপনি অন এভারেজ কেমন টাইম দিচ্ছেন আসলে? বেশিরভাগ প্রিপারেশন, ডাজন্ট ম্যাটার হোয়াট সার্টিফিকেশন, পিএমপি হোক, তোমার পিই পরীক্ষা হোক, জিআরই হোক, টোফেল হোক, আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হচ্ছে কি ট্রায়াজ ওয়ার্ডটা মানে হচ্ছে প্রায়োরিটাইজিং বেসিক্যালি। মনে করো তোমার জিআরই টপিক আছে, ধরলাম ভার্বালটা বাদ দিয়ে আপাতত, ভার্বালে যেহেতু আমার খুব একটা সমস্যা ছিল না, কোয়ান্টে মনে করো তুমি জিআরই প্রিপারেশন নিচ্ছ, তুমি একটা ওভারঅল স্কিম থ্রু করতে হবে তোমার সবগুলো টপিকে। দেখবা কিছু কিছু টপিকে তুমি ন্যাচারালি বেটার, রাইট? সার্টেন টপিক্সে সে জিওমেট্রিতে তুমি খুবই ভালো, ট্রাইগোনোমেট্রিতে তুমি খুবই ভালো, বাট পারমিউটেশন কম্বিনেশনে তুমি স্ট্রাগল করতেছো, স্ট্যাটিস্টিক্সে তুমি স্ট্রাগল করতেছো। তখন তোমার নিজের একটা ডিসিশন নিতে হবে যে আমি জিওমেট্রিতে বেশি টাইম দিব না, বিকজ আই এম ন্যাচারালি গুড অ্যাট দ্যাট। হ্যাঁ, তো এভাবে তোমাকে একটা প্রায়োরিটাইজেশন করতে হবে। তার মানে তোমার টাইমটা কাট অফ হয়ে গেল। তোমার হয়তো প্রত্যেকটা টপিক শেষ করতে 1 সপ্তাহ সময় লাগতো, এখন তুমি যেগুলো তোমার উইক স্পট সেগুলোতে তুমি বেশি টাইম দিচ্ছ, বাকিগুলোতে তুমি টাইম দিচ্ছ না আর কি। তা আমি ওভাবে আগাইছি। যে জিনিসগুলোতে আমি ভালো ছিলাম সেই জিনিসগুলো অলমোস্ট আমার কাভার করিই নাই বা খুবই স্কিম থ্রু করছি। যেগুলোতে আমি স্ট্রাগল করতাম সেগুলোতে আমি মোর কনসেন্ট্রেশন দিচ্ছি আর কি। বাট অন এভারেজ টাইম কেমন দিচ্ছেন? অন অ্যাভারেজ তখন তো আসলে অনেক কমিটমেন্ট ছিল। আমি জিআরই পরীক্ষা দিছি সে উইদিন 3 উইক 4 উইক প্রিপারেশন। আচ্ছা, হ্যাঁ। সো যেটা বললাম যেটা কম্পারেবল নাও হতে পারে ফর ফ্রেশ গ্র্যাড, কারণ তারা হচ্ছে গিয়ে অনেক কিছুর সাথে ইউজ টু হতে যাচ্ছে। আমি তো বাই দ্যাট টাইম আমেরিকাতে অলরেডি আসি হচ্ছে গিয়ে ফর অ্যাবাউট 5 ইয়ার্স। সো ভার্বালে প্রবলেম ছিল না, আমি প্র্যাকটিসের মধ্যে ছিলাম কোয়ান্ট সাইটে অ্যাজ ওয়েল, প্লাস আমি ট্রায়াজের ব্যাপারগুলো পড়ছি। সো যে টপিকগুলোতে আমি পিছায় পড়ছিলাম সেগুলো আমি খুবই দ্রুত মানে ক্যাচ আপ করছি আর কি। দ্যাট হেল্প মি আ লট। ওকে, তাহলে তারপর আপনি হচ্ছে বে এরিয়াতে মুভ করলেন? না, বে এরিয়াতে না, আমি ক্যালিফোর্নিয়াতে মুভ করলাম, সাদার্ন ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ, বে এরিয়া ইজ লাইক নর্দার্ন ক্যালিফোর্নিয়া। সো সাদার্ন ক্যালিফোর্নিয়া মুভ করলাম ইন দিস কোম্পানি কল নায়াগ্রা বটলিং। সো নায়াগ্রা বটলিং আসলে একটা ওয়াটার বটলিং কোম্পানি। রাইট নাও এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াটার বটলিং কোম্পানিজ, অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বিগেস্ট বেভারেজ কোম্পানিজ। সো ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে ওরা অনেক ধরনের ইনোভেশন, প্রোডাকশনের দিক থেকে অনেক ধরনের ইনোভেশন ওরা করছে আর কি এদের পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে। সো ইট ডাজন্ট সাউন্ড ভেরি গ্ল্যামারাস যখন বলা হয় যে এটা একটা বোতলের কোম্পানি বা একটা ওয়াটার বটলিং কোম্পানি, বাট আইরনিক্যালি এখানে আমরা অনেক কিছু শিখছি এবং অনেক হাইটেক মানে টেকনোলজির সাথে মানে অ্যাসোসিয়েটেড হয়েছি, যেগুলো আমি এক্সপেক্ট করিনি যে আমি পারবো বা জানবো এখানে এসে। ইনফ্যাক্ট আমার যেহেতু আমি এই ধরনের হাইটেক ইনিশিয়েটিভ পাই নাই, অ্যান্ড ইট অল ডিপেন্ডস অন দ্য লিডার দ্যাট ইউ আর ওয়ার্কিং আন্ডার। সো আমাদেরকে যে লিডার লিড করতো বা আমাদেরকে যারা হায়ার করছিল নায়াগ্রা R&D ডিপার্টমেন্ট, তারা খুবই ওয়েল এডুকেটেড একাডেমিক ইন্ডিভিজুয়ালস ছিল আর কি। দ্য ডিরেক্টর অফ R&D ওয়াজ এ ফর্মার প্রফেসর অফ ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি। তো উনি হচ্ছে গিয়ে অনেক একাডেমিক্যালি অনেক হাইটেক সলিউশন উনি ডিল করতে পারতো। সো অ্যাট দ্য কোর অফ দিস লাইক মোস্ট থিংস আমার কাছে মনে হয় ডিজাইন প্রবলেম, সেটা ওয়াটার বটল হোক, সেটা একটা স্পেসশিপ হোক, সেটা একটা কোডিং প্রজেক্ট হোক, যাই হোক না কেন। And you're not designing only product, you're designing systems, you're designing processes, you're designing methods, right? Okay. So আমার অনেক আগে থেকে ফিলসফি ছিল যে most problems can be solved through the lens of good design. হ্যাঁ, এটা হচ্ছে ডিটার র্যামস নামে একটা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আছে, যাকে বলা হয় যে ওয়ান অফ দ্য ফাদার্স অফ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। সে হচ্ছে কি ধরো অ্যাপেলকে ইনফ্লুয়েন্স করছে, অ্যাপেলের জনাথন আইভসকে, আইডিও নামে একটা প্রোডাক্ট ডিজাইন ল্যাব আছে ওদেরকে ইনফ্লুয়েন্স করছে। Like he's one of my mentors as well. Of course, আমাকে চিনে না সে, but I like him. So ওর একটা প্রিন্সিপাল ছিল যে good design is no design at all, অথবা good design doesn't need any instruction manual. So যে প্রোডাক্টটা ওয়েল ডিজাইন সেটা that product itself will communicate with you. তুমি একজন PhD হোল্ডার হও অথবা তুমি একজন মনে করো বেসিক ডিগ্রি হোল্ডার হও, রাইট? সো আমি ওই প্রিন্সিপাল বেস করেই আমি ঢুকি ইন্ডাস্ট্রিতে। তারপর আমার স্কিল সেটের মধ্যে অবশ্যই ফাইনাইট এলিমেন্ট সিমুলেশন ছিল, সো দ্যাট ওয়াজ মাই কোর স্ট্রেংথ। ওইটাতে লিড করা শুরু করি এবং আই ফাউন্ড দ্য রাইট লিডারশিপ ম্যাচ অ্যাজ ওয়েল। সো ওই জিনিসগুলো আমার জন্য খুবই কাজে আসছে। সো সাম্রাজ্যে থাকতে আমার রোলটা ছিল খুবই মায়োপিক, খুবই লিমিটেড, কনসেন্ট্রেটেড অন লাইক এ সার্টেন সেকশন। বাট নায়াগ্রাতে এসে ওটা ওপেন আপ হওয়া শুরু হলো আর কি। আমি আই স্টার্টেড গেটিং মোর ওরিয়েন্টেড উইথ ডিফারেন্ট সর্ট অফ হ্যাটস। হ্যাঁ, শুধুমাত্র যে ইঞ্জিনিয়ার তা না, সেলস পার্সন, মার্কেটিংয়ের সাথে আমাদের ইন্টারাকশন হতো, HR এর সাথে ইন্টারাকশন হতো। So I think that prepared me much better for the global industry here in USA. আপনি যখন স্লামবাজার থেকে মুভ করলেন, হুট করে কমফোর্ট জোনের বাইরে চলে গেছিলেন যে অনেক কিছু পারি না, অনেক নতুন টেক শিখতে হচ্ছে, এরকম কিছু? না, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে আই
felt liberated when I moved here. কারণ Schlumberger তো আমি ওইরকম লিডারশিপ পাই নাই যারা আমার আইডিয়াগুলোকে সাপোর্ট করবে, যারা আমার ভয়েসটা বুঝবে। আমার রোল যেটা বললাম যে খুবই মানে মায়োপিক ছিল, আমি শুধু সিমুলেশন করতেছিলাম অথবা শুধু ক্যাডে ডিজাইন করতেছিলাম। আর নায়াগ্রাতে এসে আমার আরও অনেক কিছু ম্যানেজ করা শুরু করা লাগলো আর কি। হ্যাঁ, তো অ্যাজ এ রেজাল্ট মনে করো পিপল ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড আদার থিংস অ্যাজ ওয়েল। কারণ নায়াগ্রা অলমোস্ট স্টার্ট আপের মতো কাজ করতো আর কি। হ্যাঁ, যদিও স্টার্ট আপ না, ওদের মিনিমাম ভায়াবল প্রোডাক্ট ছিল, দে হ্যাড গুড সেলিং প্রোডাক্ট অ্যান্ড এভরিথিং এলস, বাট দে ওয়ার নট মার্কেট লিডার অ্যাট দ্যাট টাইম। কিন্তু আস্তে আস্তে এখানে মেন্টর হইতে হইতে আমি সিনিয়র ইঞ্জিনিয়ার হইলাম নায়াগ্রাতে, দেন ইভেন্চুয়ালি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হইলাম উইদিন 3.5 years। ডিরেক্ট রিপোর্ট পাইলাম কিছু, তখন আরও রেসপন্সিবিলিটি বাড়লো। তখন আমি রিয়েলাইজ করা শুরু করলাম যে লাইক ম্যানেজারিয়াল ট্র্যাকটা ভার্সেস টেকনিক্যাল ট্র্যাকের ডিফারেন্স। ফর এক্সাম্পল, আমাদের সাবকন্টিনেন্টে অনেকেই দে ফিল মোর কমফোর্টেবল ইন দ্য টেকনিক্যাল ক্যারিয়ার ল্যাডার, রাইট? কারণ কথাবার্তা কম বলতে হয়, তুমি সারাদিন অঙ্ক আর পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করবে ফর এক্সাম্পল, রাইট? এবং তুমি তোমার টেকনিক্যাল নো হাউ দিয়ে আগাবা, রাইট? দে আর টু সেপারেট টেকনিক্যাল ক্যারিয়ার ল্যাডার্স, টেকনিক্যাল, ম্যানেজারিয়াল। তো আমি ম্যানেজারিয়ালটা কেন চুজ করছিলাম? কারণ সাম্রাজ্যতে আমার একটা শিক্ষা হয়েছিল যে নো ম্যাটার হাউ গুড আই অ্যাম টেকনিক্যালি, হ্যাঁ, যখন ডাউন টার্ম আসে তখন তোমাকে রাখার বা তোমাকে কাট অফ করার ডিসিশনটা নেয় ম্যানেজাররা, বুঝছো? So you can be a very high paid technical fellow or something like that, right? But when those board meetings happen, যেখানে ওরা ডিসিশন নিতেছে যে কাকে রাখবে, ম্যানেজাররা ওই ডিসিশনটা নিতেছে, রাইট? সো আলটিমেট পাওয়ার লাইজ উইথ দ্য ম্যানেজার্স। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মানি ইজ নট দ্য ফ্যাক্টর হিয়ার। তোমার রিটেনশন, তুমি থাকতে পারতেছ নাকি, মানে তুমি যদি খুব ভালো একজন প্রোগ্রামার ফিজিসিস্ট হও বা তুমি ভানারেবল হও, হোয়াট কাইন্ড অফ এ লাইফ ইজ দ্যাট, রাইট? সো এর জন্য হচ্ছে গিয়ে আমার ওই ক্যারিয়ার লাইনটা ভালো লাগছে। Plus, personally, I started realizing that I had a knack for managing people, managing projects, talking and selling my ideas internally and externally to customers. So আমি ওগুলা লেভারেজ করা শুরু করলাম। আমরা দেশে থাকতে যখন ম্যানেজার ওয়ার্কটার সাথে একটা কাইন্ড অফ স্টেরিওটাইপিং তৈরি হচ্ছে, ম্যানেজাররা আসলে টেকনিক্যালি কিছু পারে না, হ্যাঁ, খালি চাওয়াবাজি করে। এখানে ইন্ডাস্ট্রিটা কেমন আসলে? এখানে দুই ধরনের সিস্টেমই আছে। মানে মনে করো people who come from say technical background and become managers of a technical group, they fare better most cases. তাদের আন্ডারে এমপ্লয়িরা কাজ করেও হ্যাপি থাকে, কারণ তাদের বসরা টেকনিক্যাল টার্মগুলো বুঝতেছে, জানতেছে। বাট অনেক ক্ষেত্রে দেখবা যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানুষজন চাকরি ছেড়ে চলে যাচ্ছে, আর ম্যানেজার চেঞ্জে এমন একজন আসছে যেহেতু সেলস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ফর এ হাইলি টেকনিক্যাল টিম। তখন অনেকেই পিপল লিভ বিকজ তাদের এক্সপেকটেশন দে ডোন্ট ম্যাচ আপ। And of course, you have to look up to your manager, or same way I believe your manager also looks up to you as well. আমি পার্সোনালি, এটা একটা বাজওয়ার্ড হয়ে গেছে, বাট আমি পার্সোনালি বিলিভ করি ইন এ ফর্ম অফ লিডারশিপ নোন অ্যাজ সার্ভেন্ট লিডারশিপ। সো মডার্ন ডে সার্ভেন্ট লিডার্স লাইক সত্যা নাদালা অ্যান্ড আদার্স, হ্যাঁ, মাইক্রোসফটের লোকজন, তো ওরা দে আর ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল লিডার্স। কারণ ট্রেডিশনাল লিডার্সরা ছিল খুবই হায়ারকিয়ার, খুবই স্ট্রাকচার্ড, একটা ব্রিটিশ ফর্মেট অফ লিডিং ফর এক্সাম্পল, রাইট? লাইক টপ ডাউন, যে আমার কথা মানতে হবে, আমার কথা মানতে হবে, চেন অফ কমান্ড এটসেট্রা। বাট সার্ভেন্ট লিডার্স দে ওয়ার্ক উইথ দ্য এমপ্লয়িজ সাইড বাই সাইড। তার মানে তাদের কিছু নলেজ থাকা লাগবে ওই পার্টিকুলার টপিকটাতে। ইট ডাজন্ট হ্যাভ টু বি ভেরি ইন ডেপথ, but they have to be able to lead people in the ground, in the war game, so to speak, right? At least like ওয়ার্ক ফিল্ডে হচ্ছে যে এমপ্যাথেটিক যে ব্যাপারটা, কাজটা আমি বুঝি অ্যাকচুয়ালি, হ্যাঁ, কাজ বুঝি। এবং অনেক ক্ষেত্রে মানে হাতে যে বলা হচ্ছে কি রোল আপ ইউর স্লিভস, আমেরিকান টার্ম, ঠিক আছে, রোল আপ ইউর স্লিভস অ্যান্ড ইউ গো দেয়ার অ্যান্ড ওয়ার্ক উইথ দেম। সো আমি যখন ম্যানেজার ছিলাম, আই অ্যাপ্লাইড দিস প্রিন্সিপাল অফ সার্ভেন্ট লিডারশিপ এভরিওয়ার। সো আমি সেটা সব ফ্লোরের টেকনিশিয়ান হোক অথবা সিনিয়র বা প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হোক, সবার সাথে আমি গিয়ে কাজ করছি। I tried to maintain and control my ego at the same time. এবং এটার ফলে আমার সুবিধা হয়েছে আর কি, যখন আমি অন্যর কাছে আমার ভালনারেবিলিটিটা প্রকাশ করছি, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্পেশালি ওয়েন ইউ এন্টার এ নিউ কোম্পানি অ্যাজ এ লিডার। মনে করো ইঞ্জিনিয়ারিং লিডার হিসেবে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে তুমি একটা কোম্পানিতে ঢুকলা, অথবা প্রিন্সিপাল স্টাফ হিসেবে ঢুকলা, তোমার আন্ডারে কিছু ডিরেক্ট রিপোর্ট আছে, তারা তোমাকে কেন মানবে? তারা তো এই কোম্পানিতে আরও অনেক আগে থেকে আছে, তুমি তো ইউ আর এ নিউ পার্সন দ্যার, রাইট? তো তাদেরকে মানানোর জন্য তোমার ফার্স্টেই তাদের সাইকোলজিটা বুঝতে হবে। অর্গানাইজেশনাল সাইকোলজির একটা অ্যাপ্লিকেশন এখানে আছে। বুঝতে হবে কে ডমিনেন্ট ক্যারেক্টারের, কে অত ডমিনেন্ট ক্যারেক্টার না, কে সোশ্যাল ক্যারেক্টারের, কে অত সোশ্যাল ক্যারেক্টারের না, কে ইন্ট্রোভার্টেড, কে এক্সট্রোভার্টেড। তারপর গুগলের হেড অফ পিপল একটা টার্ম ইউজ করে, এটা বলে there is no such thing as an introvert or an extrovert, it depends on where people draw their energy from. সো তুমি যদি তোমার ডিরেক্ট রিপোর্টদের বুঝতে পারো যে কে কোথা থেকে তার মোটিভেশন পাচ্ছে, তুমি এটা ক্যাপিটালাইজ করতে পারবা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কি, তোমার নিজের ইগোটা কন্ট্রোল করতে হবে অ্যাজ এ লিডার। মনে করো তোমার টিমে খুবই ভালো কোডিং পারে কেউ আছে, তোমার চেয়েও ভালো পারে,
তো তোমার তার সামনে ভানারেবল হইতে হবে, ভানারেবলিটি দেখাইতে হবে যে একটা মেন্টর মেন্টি রিলেশনশিপ তৈরি করতে হবে, তুমি তার কাছ থেকে কিছু জিনিস শিখতে চাও, তারপর ওই শিক্ষাটা শুরু করবা। এবং ওই প্রসেসের মধ্যে যাওয়ার সময় তুমি রিয়েলাইজ করবা যে দে আর সার্টেন থিংস যেটা ও জানতে চায়, হ্যাঁ তুমি ভালো পারো, ও জানতে চায়, তখন তুমি একটা ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ তৈরি করতে পারো বাই ডিরেকশনাল। তুমি যদি শুরুতেই কনফ্রন্টেশনাল হয়ে যাও যে আমার কথাই তোমার মানতে হবে, তাহলে সে হয়তো নাও মানতে পারে। যেমন আমি একজন, আমার ডিস্ক প্রোফাইল অ্যানালাইসিস করা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের সময়, ইটস ওয়ান অফ দোজ মেনি প্রোফাইল অ্যানালাইসিস টুলস। আমি হচ্ছে একজন স্ট্রং DI, হ্যাঁ, D is for direct, I is for basically people who are social, right? তো আমি আর কি সোশ্যালও আবার ডিরেক্টও, সো আমার সাথে ওরকম ডিরেক্ট এবং সোশ্যাল মানুষজনদের ভালো যায়। বাট অন্য স্পেকট্রামের লোকজনকে আমি এভাবে ম্যানেজ করি, আই ওপেন আপ টু দেম, I express my vulnerability, I establish a mentor-mentee relationship, and then I start to find some wiggle room যে কী আছে যে ওই লোকটা জানে না, ওই মানুষটা জানে না, যেটা আমি তাকে অফার করতে পারবো। সো এভরিওয়ান ইজ হিয়ার ফর সামথিং, তাই না? ওই ট্রানজ্যাকশন রিলেশনশিপ তৈরি হয়ে গেলে the ice breaks down within your team members. তো নতুন যারা ধরেন যে কোম্পানিতে জয়েন, যেমন আমি জয়েন করছি বেশি দিন হয়নি, সো নতুন যারা জয়েন করে তাদের একটা বড় মানে হেডেক থাকে যে ম্যানেজার ভালো না খারাপ, এবং ম্যানেজার যদি ভালো কেমিস্ট্রি না হয় অল্টারনেটিভ সে খুঁজবে। সো জয়েন করার পরে টিপিক্যালি ভালো ম্যানেজারদের কোয়ালিটি কি থাকে বাইরের থেকে, যে আমি দেখলে বুঝবো যে ম্যানেজারটার সাথে কাজ করা ইজি হবে? সো একটা মেজর ক্যারেক্টারিস্টিক্স এটাকে বলা হয়, আমাদের অ্যাডাম গ্র্যান্টের বইটা এগুলো পড়ে থাকো, ইজ এ অ্যাকচুয়ালি ইজ এ টিচার অ্যাট ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ওয়ার্টন স্কুল অফ বিজনেসে। তো ও একটা বলা হয় গিভার্স অ্যান্ড টেকার্স ইন দ্য কোম্পানি। কারা গিভার্স আর কারা টেকার্স? গিভার্সরা হচ্ছে কি পিপল হু আর টিম ইন্ডিভিজুয়াল, যারা টিম এফোর্ট পছন্দ করে, যারা ইনফরমেশন শেয়ার করে একজনের সাথে আরেকজনের, সাইলো তৈরি করে না, এবং হচ্ছে কি এরা আলটিমেটলি দে এন্ড আপ বিং বেটার এমপ্লয়িজ ইন দ্য লং টার্ম। টেকার্স হচ্ছে কি যারা ইউজুয়ালি ইনফরমেশন খালি নেয়, দিতে চায় না, হ্যাঁ, এরাও সাকসেসফুল হয়। টেকারদের একটা বড় ক্রাইটেরিয়াস হচ্ছে কি ওরা ওদের সুপিরিয়রদের সাথে খুব ভালো ব্যবহার করে, বা ওদের ইনফিরিয়র বলবো না, বা ওদের ডিরেক্ট রিপোর্টদের সাথে অত ভালো ব্যবহার করে না। সো তুমি যদি কোনো ম্যানেজারকে দেখো, হ্যাঁ, উইদিন হিজ প্রাইভেট স্ফিয়ার অর উইদিন হিজ সোশ্যাল স্ফিয়ার, যে তোমার সাথে ভালো ব্যবহার করতেছে না বা তোমার সাথে সমস্যা করতেছে, বাট তার বসের সাথে খুব ভালো ব্যবহার করছে, দ্যাটস এ রেড ফ্ল্যাগ। হ্যাঁ, দ্যাটস এ ডেফিনিট রেড ফ্ল্যাগ, রাইট? আমি সব ধরনের ম্যানেজার আন্ডারে কাজ করছি, ওই রকম মানুষের কাজ করছি যারা তাদের বসদের সাথে খুবই সাইকোফ্যান্টিকভাবে বিহেভ করে, বা আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে, দ্যাটস এ রেড ফ্ল্যাগ। মানে আমি আবার একই ধরনের মানে একই টাইপের পজিশনে এমন বসের সাথে কাজ করছি যারা তুমি বুঝতেছো দ্যাট পার্সন ইজ ফাইটিং ফর ইউ ফ্রম ডে ওয়ান, এবং এমন সব টপিকে ফাইট করতেছে যে জিনিসগুলোতে ওর করার দরকার নাই ফর হিম অর হার টু গো অ্যাহেড, রাইট? সো এই টেন্ডেন্সিগুলো খুবই ইজিলি পিক করা যায়, গিভার্স অ্যান্ড টেকার্স টেন্ডেন্সি। তো আমি আমার ইন্টারভিউর সময় এইগুলো অ্যাপ্লাই করতাম। মনে করি আমি কাউকে হায়ার করতে যাচ্ছি, তাকে আমি কীভাবে বুঝবো যে সে লং টার্মে গিভার হবে না টেকার হবে? কারণ আমি তাকে হায়ার করতে যাচ্ছি, সে তো আমার সাথে ভালো ব্যবহার করবে অবশ্যই, আই এম হিজ রিপোর্টিং ম্যানেজার, রাইট? বাট আমি ইউজুয়ালি ওই বোর্ডে তখন জুনিয়র লোকজনও রাখতাম যারা হচ্ছে কি তার কাছে রিপোর্ট করবে, হ্যাঁ। এবং ওই বোর্ডগুলো যখন প্যানেল ইন্টারভিউ হইতো, পরে যখন আমরা আমাদের ভোট সাবমিট করতাম, আমাদের রেটিং সাবমিট করতাম, সবাই তো ডেমোক্রেটাইজ একটা ভোট, সবার রেটিং ইকুয়ালি কাউন্টেড। যদি দেখতাম যে কোনো একটা সেশনে সে বাজে রেটিং পাইছে, যেখানে পিপল হু উড বি আন্ডার হিম হ্যাজ রেটেড হিম ব্যাড, তখন বুঝতাম যে দ্যাট পার্সন ইজ এ টেকার। সো এটা আই উড সে দ্যাটস লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েজ ইউ ক্যান লুক অ্যাট ইউর ম্যানেজার। সো এখানে যারা সাপোজ দেশ থেকে আসে F1 ভিসায়, F1 এর পরে তো চাকরি জয়েন করার পর আসে OPT, তারপর H1B ভিসার একটা বড় ভালনারেবিলিটি হচ্ছে যে পাওয়ারটা থাকে ম্যানেজারের হাতে, যে কোনো মোমেন্টে চাকরিটা চলে যেতে পারে। এখন অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে কাজ করতে হয় বিং এক্সপ্লয়েটেড, যে ম্যানেজার খারাপ বাট আমার চাকরি টেকে রাখতে হবে। সো এরকম কোনো সার্ভাইভাল স্ট্র্যাটেজি আছে যে বাজে ম্যানেজারের সাথে কিভাবে কাজটা উদ্ধার করে আনা যায়? আমি যেটা বললাম যে মানুষ লট অফ দ্য টাইম পিপল ডোন্ট টেক এনাফ ব্যাকআপস। তো বললাম তুমি মনে করো একটা কোম্পানিতে ঢুকলা, তুমি H1B'র কারণে তার কাছে বাধা, বা তোমার ক্যানাডার পিয়ার আছে, রাইট? দেখবা তোমার সাইকোলজি ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে, রাইট? মানে ইউ আর নট এরকম না যে তোমার ওই জবটা ওয়ার্কআউট না করলে তোমার দেশে ফেরত যাওয়া লাগবে, রাইট? বা তোমার অন্য কোনো ব্যাকআপ আছে। ফর এক্সাম্পল, আমি কোনো একটা জবে ঢোকার পরও কনস্ট্যান্টলি আমার ইন্টারভিউ স্ট্রিম ওপেন রাখতাম। কোনো পোটেন্সিয়াল যদি রিক্রুটার আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি কনস্ট্যান্টলি তাকে সাথে কন্ট্যাক্ট ব্যাক করতাম, এখনও করি, রাইট? ওয়ান অফ দ্য রিজন দ্যাটস হেল্পফুল, যে তুমি কখনো ফিল করবা না যে অভিমন্যুর মতো তুমি একটা চক্রবুহে আটকায় গেছো। ইউ অলওয়েজ হ্যাভ আদার অ্যাভিনিউজ, যে আমার যে আজকে লে অফ হয়ে যায়, আমি এই 5 জন রিক্রুটারকে চিনি যাদেরকে আমি খুব ভালোভাবে চিনি, এবং এই পোটেন্সিয়াল ওপেনিংগুলো আছে, আমি এখন ঢুকে যেতে পারবো, রাইট? যেটা শুরুতেই বললাম যে আমেরিকা একটা হাইলি ক্যাপিটালিস্টিক কান্ট্রি, অন ডিমান্ড, অন
অন ডিমান্ড বলা উচিত না, বেসিক্যালি অ্যাট উইল এমপ্লয়মেন্ট এখানে, রাইট? তুমি যদি কোয়ালিফাইড হও এবং তুমি যদি অপরচুনিটিগুলো ওপেন রাখো এবং ইউ এক্সপ্লোর দিস অপরচুনিটিস অ্যাজ ব্যাকআপ, কেউ মাইন্ড করবে না, কারণ তাদের তো ফ্রিডম আছে তোমাকে লে অফ করার যে কোনো মুহূর্তে। আর সবসময় মনে রাখবে যে আসলে আমেরিকা তো আসলে ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? তো লে অফ হয়ে গেলে এখন তো গ্রেস পিরিয়ড আছেই, অ্যান্ড ইফ ইউ ফলো দ্য রাইট অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি, আমি তো গ্যারান্টি করতে পারবো না তুমি একটা চাকরি পাওয়া যাবে, বা প্রবাবিলিটিজ আর ভেরি হাই ফর ইউ টু গেট রিএমপ্লয়েড ইনটু এ কোম্পানি। হায়ারিং এর যে ইস্যুটা আসছে, এটা নিয়ে একটা আনরিলেটেড কোশ্চেনের জন্য প্ল্যানে ছিল, সেটা হচ্ছে যে প্রায় সব জব ইন্টারভিউতে বিহেভিয়ারাল একটা রাউন্ড থাকে, এবং এটাতে অনেকে টেকনিক্যালি সাউন্ড বাট বিহেভিয়ারাল রাউন্ডে গিয়ে ফেল করে। সো ইন্টারনেটে অনেক হ্যাক পাওয়া যায়, বাট আপনি যেহেতু ম্যানেজার, বিহেভিয়ারাল রাউন্ড একটা ক্যান্ডিডেট থেকে আসলে কি দেখতে চান? বিহেভিয়ারাল রাউন্ডে আমি পার্সোনালি দেখতে চাই যে হাউ কনফিডেন্ট দ্যাট পার্সন ইজ, ঠিক আছে, ইন দ্য অপিনিয়ন্স দ্যাট হি অর শি ইজ গিভিং মি। হ্যাঁ, যদি এটা আসলেই সে কনফিডেন্ট থাকে তাহলে বোঝা যায় এটা সে ন্যাচারালি এই সিস্টেমটার মধ্যে দিয়ে গেছে। কারণ যেমন স্টার মেথডে সবসময় একটা সিচুয়েশন দিয়ে শুরু করা লাগে, তাই না? যেমন বলা হলো যে টেল মি অ্যাবাউট এ টাইম যখন তুমি একটা টিম মেম্বারের সাথে কাজ করতে গেছিলে বাট এটা ওয়ার্কআউট করে নাই। হ্যাঁ, তখন যারা আসলে এই ধরনের সিচুয়েশনের মধ্যে গেছে তাদের এক সেকেন্ডও লাগে না এই ধরনের একটা সার্কামস্টেন্স নিয়ে আসার জন্য। যারা মুখস্থ করছে বা যারা আমার আসলে সিচুয়েশনের মধ্যে যায় নাই তারা হচ্ছে গিয়ে প্রবলেমে পড়ে যায়। এখানে আমার রেকমেন্ডেশন হচ্ছে কি, আমেরিকার রিক্রুটাররা বিহেভিয়ারাল ইয়ের সময় কিন্তু তোমার কাছ থেকে টেকনিক্যাল ইনফরমেশন চাচ্ছে না। তুমি তোমার লাইফের যে কোনো ফেজে গিয়ে তুমি যদি ওইরকম একটা সিচুয়েশন ফেস করে থাকো তাহলে ওইটা নিয়ে তুমি কথা বলতে পারো। যেমন আমি আমার বুয়েট ফরেস্ট যখন প্রেসিডেন্ট ছিলাম, আমার অনেক বিহেভিয়ারাল কোয়েশ্চেনিংয়ে আমি ওইখানকার ঘটনার সাইটেশন নিয়ে আসছি যে আমি কীভাবে ওই ঘটনাটা তখন ম্যানেজ করছি। সো ইট ডাজন্ট হ্যাভ টু বি ইয়োর ওয়ার্ক রিলেটেড, ইট ক্যান বি ইয়োর পার্সোনাল লাইফ অ্যাজ ওয়েল। যে তুমি কস্কোতে গেছো, এখন তোমার হাতে কস্কোর কার্ড নেই, এখন কস্কোতে যে তোমাকে ঢুকাবে শুরুতে সে খালি কার্ড চাচ্ছে। হ্যাঁ, তখন তুমি কীভাবে ঢুকলা বা তার সাথে তুমি তোমার প্রবলেমটা কীভাবে মিটিগেট করলা, দেখলা যে আচ্ছা কস্কো রিসেন্টলি অ্যাপ তৈরি করছে, অ্যাপের মধ্যে কিউআর কোড আছে, ওইটাও হচ্ছে কি ওরা অ্যাকসেপ্ট করতেছে, রাইট? সো থিংস লাইক দ্যাট, ইট ডাজন্ট হ্যাভ টু বি ওয়ার্ক রিলেটেড। মানে মোস্ট অফ দ্য বিহেভিয়ারাল কোয়েশ্চেন্স আর ট্রাইং টু ফাইন্ড দ্যাট ইফ ইউ আর কুইক অন ইউর ফিট, তুমি কি দ্রুত কোনো একটা আনসার নিয়ে আসতে পারতেছো নাকি তোমার লাইফের মানে সিচুয়েশনাল ঘটনাগুলো থেকে। এটা একটা খুব ভালো পয়েন্ট বলছেন, কারণ আমি অনেক সময় দেখছি অনেক ক্যান্ডিডেট যেটা হয় যে যখনই এরকম কনফ্লিক্ট রেজুলেশন বা কোনো কিছু আনট্রাস্টেড জিনিসপত্র আসে, ওরা ওদের কোনো একটা প্রজেক্টের টেকনিক্যাল জার্গন আওড়ানো শুরু করে। হ্যাঁ, দ্যাটস অলসো রেড ফ্ল্যাগ। হ্যাঁ, কারণ একটা বড় জিনিস রিক্রুটাররা দেখে যেটা স্পেশালি আমেরিকাতে, সেটা হচ্ছে কি যে তুমি কোনো একটা কমপ্লিকেটেড সিচুয়েশনকে সিম্পলিফাইডভাবে এক্সপ্লেন করতে পারো কিনা। হ্যাঁ, কারণ মানে আলটিমেটলি ওরা দেখতে চায় যে তুমি ধরো সিনিয়র লেভেল লিডারশিপের সামনে তোমার জিনিসপত্রগুলো প্রেজেন্ট করতে পারবে নাকি। সিনিয়র লেভেল লিডারশিপ অনেক সময় তোমার কাছ থেকে হাইলি টেকনিক্যাল প্রেজেন্টেশন চায় না, ওরা একটা এক্সিকিউটিভ ডেক চায় যেখানে ফাইন্যান্সিয়াল রাইট বিগ পিকচার ফাইন্যান্সেসগুলো আছে। সো একটা ভালো এমপ্লয়ি একটা খুবই বড় গুণ হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশন অর প্রেজেন্টিং ইনফরমেশন ইন এ পিস ওয়াইজ ম্যানার। হ্যাঁ, অনেকে বাংলাদেশে শেখানো হয় আমাদেরকে খুবই টেক্সট হেভি প্রেজেন্টেশন বানানোর জন্য, ভিজুয়াল হওয়ার না হওয়ার জন্য। আমাদের অনেক সিনিয়র প্রফেসররা আছে যারা কোনো ভিজুয়াল ট্রেনিং পায় নাই বাংলাদেশে, অনেক টিচার আছে, অনেক গুণীমানী লোকজন আছে, ওয়েল এডুকেটেড, বাট ভিজুয়াল এডুকেশনের ব্যাপারে কোনো কনসেন্ট্রেশন না নেওয়ার ফলে মেজর সব প্রেজেন্টেশন ওরা ধরো কমিক সেন্স দিয়ে প্রেজেন্ট করে। কমিক সেন্স ইজ এ টাইপোগ্রাফিক্যাল এরর বেসিক্যালি। এই ফন্টটা ইউজুয়ালি এখানে খুবই জোকিং সব সিচুয়েশন ইউজ করা হয়। আমাদের সিনিয়র অথর্স আছে যারা কমিক সেন্স দিয়ে প্রেজেন্টেশন দিচ্ছে। সো ইট বেসিক্যালি রিডিউসেস ইউর গ্র্যাভিটি। কমিক সেন্স ফন্টটা যেটা এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো মনে করো আর লুক ডাউন আপন। তারপর আমি আপনার চাকরি ইয়াতে আসি আর কি, আমার ম্যানেজারিং ইয়াতে। সো আপনার যেহেতু বললেন যে রিসার্চ টিম সে ডিজাইন বা এই জিনিসগুলো আপনি ম্যানেজ করেন, সো হাউ ইজ ইউর জব? আপনি কি ডে টু ডে ওয়ার্কে কি কি করেন? আচ্ছা, তো আমি তো এখন আর নায়াগ্রা বটলিংয়ে নাই, আমি এখন বায়োমেডিক্যাল একটা কোম্পানিতে চলে আসছি, মেডিকেল ডিভাইস বায়োমেডিক্যাল সেক্টরে কল Mettler-Toledo। সো আমি ওদের লিকুইড হ্যান্ডলিং গ্রুপ আছে একটা, লিকুইড হ্যান্ডলিং গ্রুপের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। সো আই ম্যানেজ অ্যাবাউট 9 to 11 পিপল স্প্রেড অ্যাক্রস মেক্সিকো, সুইজারল্যান্ড, San Diego আর চায়না। মাল্টি-কালচারাল, মাল্টি-ফ্যাসেটেড, মাল্টি-টাইম জোন টিমস। তো আমি যে ছোটোবেলাতে যে ট্রেলো ইউজ করতাম ওটা এখন খুবই কাজে আসে। ইনফ্যাক্ট আই হ্যাভ রোলড ইট আউট টু অল দ্য আদার ডিপার্টমেন্টস অ্যাজ ওয়েল, যেটার সাথে আমি কাজ করি। আরেকটা জিনিস হচ্ছে আমি নিজেকে হ্যাভ ট্রাই টু ট্রেন মাই সেলফ ইন ডিফারেন্ট কাইন্ড অফ কালচার্স অ্যান্ড দেয়ার পার্টিকুলার ন্যাক্স। হ্যাঁ, যেমন মেক্সিকোর কালচার একটা আমাদের দেশের মতো, যেখানে ওরা খুবই স্ট্রাকচার্ড, খুবই মানে লিডারশিপ ওরিয়েন্টেড, মানে সার্ভেন্ট লিডারশিপ ইজ নট প্র্যাকটিস দেয়ার। সো মানুষজন তোমার সামনে কথা বলতে ভয় পায়, বাংলাদেশে যেমন ভয় পায়। সো তুমি যদি তোমার ডিরেক্ট রিপোর্ট যারা তোমার সাথে কাজ করবে তাদেরকে তুমি কোয়েশ্চেন করো কোনো কিছু একটা প্রেজেন্ট করার পরে যে আচ্ছা কারো কি কোনো কোয়েশ্চেন আছে, কেউ কি ডিসএগ্রি করো, কেউ ডিসএগ্রি করবে না, সবাই তোমার সাথে এগ্রি করবে।
বাট ওয়েন দে স্টার্ট ওয়ার্কিং উইথ ইউ দেখবা যে ওরা ফেল করতেছে প্রজেক্টে অথবা কাজটা করতেছে না, পছন্দ করতেছে না, ইট উইল কাম আপ থ্রু দেয়ার ওয়ার্ক, বাট বাই দ্যাট টাইম দ্যাট হ্যাপেন্স ইটস অলরেডি টু লেট। হ্যাঁ, তো এর জন্য আমার নিজের অনেক কালচারাল লার্নিংয়ের মধ্যে দিয়ে যাওয়া লাগছে। একটা বই আছে এরিন মেয়ার নামে একটা অথরের, শি ইজ এ প্রফেসর ইন ইনসিয়াড ইন ফ্রান্স, তো বইটার নাম হচ্ছে কালচার ম্যাপ। তো ওখানে বিভিন্ন কালচারের মানে রিলেটিভিস্টিক স্কেলগুলো দেখায়, আর্জেন্টিনিয়ান কালচার কীরকম, চাইনিজ কালচার কীরকম, বাংলাদেশি কালচার কীরকম, এটসেট্রা। তো ওইটা দ্যাট ক্যান বি এ গুড বিগিনিং গাইড বুক ফর পিপল হু আর পিপল ম্যানেজার্স টু স্টার্ট উইথ। বাট ওইটাই যে করতে হবে তা না, জানা আর কি যে মানুষজনকে কীভাবে ম্যানেজ করতে হবে। তো আমার এভরিডে জবে আই উড সে 70% অফ দ্য টাইম ইজ মোস্টলি পিপল ম্যানেজমেন্ট, project management, deliverables management, expectation management, and 30% is an individual contributor role. তো আমি আর কি কখনোই লাইফে পিওরলি পিপল ম্যানেজার রোলে চলে যেতে চাই না। আমি কিছু ইন্ডিভিজুয়াল টেকনিক্যাল রেসপন্সিবিলিটি আমার আন্ডারে রাখতে চাই, এগুলো আমি পার্সোনালি পছন্দ করি। ইট মেক্স মি শার্প, ইট কিপস মি শার্প আই উড সে টেকনিক্যালি, অ্যান্ড কিপস মি হাংরি, রাইট? স্টে হাংরি, স্টে ফুলিশ, লাইক মেনি পিপল হ্যাভ ইউজ দ্যাট। তো এটা আরেকটা কারণ হচ্ছে কি, মনে করো তোমার, আমি একটা টার্মে বিশ্বাস করি যে দ্য ওয়ার্ল্ড টুডে ইজ নো লঙ্গার দ্য ওয়ার্ল্ড অফ স্পেশালিস্ট, টুডের ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ার্ল্ড অফ এ জেনারেলিস্ট। তো বাংলাদেশে একটা টার্ম ইউজ করা হয় যে মাস্টার, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, রাইট? তো আমি বিশ্বাস করি যে মানুষজনের আসলে জ্যাক অফ অল ট্রেড অ্যান্ড মাস্টার অফ সাম হওয়া উচিত। হ্যাঁ, তো কিছু কোর টপিকে তুমি খুবই ভালো হবা, বাট অন্যান্য ইন্টারফেশিয়াল বিভিন্ন সাবজেক্টে তোমার নলেজ থাকলে ভালো, প্যাশন থাকলে ভালো, ইন্টারেস্ট থাকলে ভালো। যে আমি ক্যাড ডিজাইন, সিমুলেশন এগুলো আমার ভালো লাগে, প্রোডাক্ট ডিজাইন ভালো লাগে, বা আমার মেশিন লার্নিংয়ে ইন্টারেস্ট আছে, আমি জানি টার্মিনোলজিস, ইউজেস জানি। প্রোগ্রামিং করতে পারবো না হয়তো, বা নিউরাল নেটওয়ার্ক আমি কালকে বসাতে পারবো না, বাট আই নো হাউ ইট মোস্ট থিংস ওয়ার্ক। বাট আপনার তো কাজ সাপোজ একটা প্রোডাক্টের লাইন আপ রেডি করা, সো একটা প্রোডাক্টের চেইনে কোন জায়গায় নিউরাল নেটওয়ার্ক লাগতে পারে এই জিনিসটা আপনার জানা আছে। মনে করো আমার টিমে কারেন্টলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, আমি অটোমেশনের প্রজেক্ট লিড করি, ইন্ডাস্ট্রি 4.0 প্রজেক্ট লিড করি। তো আমি তো পিএলসিগুলো প্রোগ্রামিং করতেছি না, আমি ওকে একটা জেনারেল পারপাস সলিউশন দিয়ে দিতেছি, তারপরে ওইটাতে কাজ করতেছে। ফর এক্সাম্পল আপনার কাজ হচ্ছে হাই লেভেল প্রবলেম সলভ করা, ওগুলো লো লেভেল স্পেশালিস্ট আছে। কিছু টপিকে আমি আই ক্যান ডিগ ডিপ, যেগুলোতে আমি বিশ্বাস করি আমার কোর স্ট্রেংথ, কিন্তু ওই কোর স্ট্রেংথটা আমি মেনটেন করি আর কি অ্যাজ মাই পার্সোনাল পারভিউ। সো এই যে আপনার টোটাল ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স তো প্রায় 6 বছরের মতো বেশি। আমি হচ্ছে 2013 ঢুকলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রায় 10 এর কাছাকাছি হয়ে গেছে। সো ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স অ্যাবাউট 7 ইয়ার্স। তো এটাতে ধরেন যে ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য আপনি যদি কোনো হ্যাকস টিপস শেয়ার করেন আর কমন মিস্টেকস টু অ্যাভয়েড। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে বললাম শুরুতে যে আমাদের সাবকন্টিনেন্টের বেশিরভাগ লোকজনই তোমার ম্যানেজমেন্ট ক্যারিয়ার লেডার চুজ করে না, টেকনিক্যাল ক্যারিয়ার লেডার যায়। সো আই থিঙ্ক দেয়ার শুড বি মোর পিপল যারা ম্যানেজমেন্ট ক্যারিয়ার লেডারে আসা উচিত, কারণ ডিসিশন মেকিং ও পলিসি মেকিংয়ের ডিসিশনগুলো আলটিমেটলি ম্যানেজাররাই নিতেছে অথবা ম্যানেজমেন্ট ক্যারিয়ার ট্র্যাকের লোকজন নিতেছে। সো আমরা যদি নিতে না পারি, আমরা কখনোই আমাদের দেশি লোকজনদেরকে প্রমোট করতে পারবো না। আমি বলতে চাচ্ছি না যে আনকোয়ালিফাইড লোকজনকে হায়ার করো, দেশি বলে বাংলাদেশি বলে হায়ার করো, বাট সবারই একটা পুশ লাগে, রাইট? সো আমরা যদি নিজেরা ম্যানেজার হতে না পারি, আমরা যদি নিজেরা ডিরেক্টর না হতে পারি, ভিপি না হতে পারি ইন দ্য ম্যানেজমেন্ট ক্যারিয়ার লেডার, আমরা কীভাবে বলবো যে নেক্সট টেকনিক্যাল সেন্টার অফ এক্সিলেন্সটা বাংলাদেশে সেট করো, ইন্ডিয়াতে করো না অথবা পাকিস্তানে করো না, রাইট? মনে করো একটা কোম্পানি আউটসোর্স করতে যাচ্ছে ওদের ওয়ার্কফোর্স, এখন ওদের বোর্ডে ইন্ডিয়ান লোকজন আছে, ওদের পাকিস্তানি লোকজন আছে, শ্রীলঙ্কার লোকজন আছে, বাংলাদেশি লোকজন সব টেকনিক্যাল যারা বোর্ডের মিটিংয়ে আসতেই পারে না, আর ইন্ডিয়ান পাকিস্তানিরা সবাই হচ্ছে ম্যানেজমেন্ট ক্যারিয়ার। তো ওরা অবভিয়াসলি ওদের দেশে যদি আউটসোর্স করতে চায়, ওদের দেশে ওই ওয়ার্কফোর্সের ওই পার্টিকুলার প্রজেক্টে নিয়ে যাবে। আমরা যেহেতু নাই, আমরা সারা জীবন ওই ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর হলে থেকে যাবো আর কি। সো এটাই। আচ্ছা, বাংলাদেশে যে সেন্টার অফ এক্সিলেন্সের ইস্যু আসছে, বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, সো বাংলাদেশ নিয়ে আপনার মানে অপিনিয়ন কি? বাংলাদেশে এখন সাপোজ আমাদের তো হিউজ একটা এক্সপোর্টের জায়গা হচ্ছে গার্মেন্টস, ইদানিং আমরা এক্সপোর্ট হচ্ছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা দেশের বাইরে আসতেছি। আগে হচ্ছে মিডল ইস্টের লোকজন যেহেতু শ্রমিক, আমরা এখন একটু আধুনিক শ্রমিক। বাট ইন্ডিয়াতে তো অলরেডি বড় টেক কোম্পানিগুলো, এছাড়াও আরো অনেক বড় কোম্পানির ব্রাঞ্চ আছে। বাংলাদেশে আমরা শুনি যে অনেক স্টার্ট আপ হচ্ছে। তো এই ওভারঅল ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আর কি? there are pros and cons বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে, সে স্টার্ট আপ ইন্ডাস্ট্রি হোক অথবা বাংলাদেশের হাইটেক ইন্ডাস্ট্রি হোক। বাংলাদেশে এখনও অনেক ট্রেডিশনাল লেবার ইন্টেন্সিভ জবে নির্ভরশীল ফর দেয়ার জিডিপি, রাইট? সো মনে করো গার্মেন্টস লেবার অ্যান্ড আদার থিংস। সো উইদিন দ্য নেক্সট কাপল অফ ডেকেডস এটা কমপ্লিটলি অবসলিটেড হয়ে যেতে পারে আনলেস উই মুভ টু এ মোর টেক হেভি
মোর হাই স্কিল ওয়ার্কফোর্স যেটা পৃথিবীকে সাপ্লিমেন্ট করবে, রাইট? তো আমাদের তো অবশ্যই ডেন্সিটি ইজ এ স্ট্রেংথ, আমাদের পপুলেশন অনেক হাই, তো উইথ দ্য রাইট ট্রেনিং ডেফিনেটলি উইথ দ্য রাইট সর্ট অফ ইন্টারভেনশন বাংলাদেশ ক্যান অলসো প্রোভাইড হাইলি স্কিল লেবার টু দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক ইন্ডিয়া ডাজ রাইট নাও। আমরা জাস্ট ঠিক জায়গা মতো সব কিছু করতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমি পার্সোনালি যেটা মানে অবজার্ভ করছি যে ইন্ডিয়া কীভাবে উঠছে যদি আমরা দেখি, আমার কাছে মনে হয় আমি যতটুকু দেখছি যে ইন্ডিয়া শুরুতে দে বিকেম লাইক দ্য সোয়েট শপ অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমেরিকা, ইউরোপের বিভিন্ন জায়গার কল সেন্টার, বিভিন্ন কোম্পানির সেন্টার অফ এক্সেলেন্স অথবা ইঞ্জিনিয়ারিং কাজটা করে দেওয়ার জন্য ওরা ওদের ওখানে বিজনেস সেট আপ করছে। ধরো আমাদের কোম্পানি মেটলার-টোলেডোর ইন্ডিয়া সেন্টার, অথবা ধরো মনে করো বসের একটা ইন্ডিয়া সাপ্লিমেন্ট সেন্টার তৈরি করছে, মানে নাথিং সেক্সি অ্যান্ড নাথিং রিয়েলি কুল লাইক এ স্টার্ট আপ, বাট অ্যান SME সেন্টার অফ এক্সেলেন্স ইন্ডিয়াতে ইন্ডিয়ান গভর্নমেন্টরা ফ্যাসিলিটেট করছে, যারা US অথবা ইউরোপিয়ান কোনো কোম্পানিকে হাইটেক লেবার প্রোভাইড করতেছে, রাইট? তারপরে ইন্ডিয়া যখন ওই ব্র্যান্ড নেমটার মানে ব্র্যান্ড নেমের পুশটা পাইছে, তখন ওরা ওদের চিপগুলো দেখানো শুরু করছে যে আচ্ছা ঠিক আছে, উই অলসো হ্যাভ সাম স্টার্ট আপস, উড ইউ লাইক টু ফান্ড দ্যাম, রাইট? তো এই জিনিসগুলো মানে লেয়ার্ডভাবে হয়েছে। তো বাংলাদেশে আমার কাছে ডেফিনেটলি দ্য স্টার্ট আপ মুভমেন্ট দ্যাটস হ্যাপেনিং ইজ রিয়েলি হোপফুল অ্যান্ড রিয়েলি প্রমিজিং, আর একই সাথে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকা উচিত, প্লাস প্রাইভেট সেক্টর ইন্টারভেনশন থাকা উচিত টু এলিভেট দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ অ্যাজ এন SME সেন্টার অফ এক্সেলেন্স অ্যাজ ওয়েল, স্মল টু মিডিয়াম এন্টারপ্রাইজ, তাই না? যাতে হচ্ছে কি আমেরিকান বিভিন্ন কোম্পানিদের সাথে যাতে বাংলাদেশে কোলাবোরেশন তৈরি হয় এবং ওদের সেন্টার অফ এক্সেলেন্স, স্পেশালি হাইটেক সেন্টার অফ এক্সেলেন্সগুলো যাতে বাংলাদেশ সাপ্লাই দিতে পারে। তো পার্টিকুলার কিছু অ্যাডভান্টেজ আছে বাংলাদেশে যেগুলো হয়তো বা সাউথ এশিয়ার অনেক দেশের নাই। বাংলাদেশের কালচার অলরেডি ওয়েস্টার্ন কালচারের সাথে অনেক দিক থেকে অ্যালাইন্ড। আমরা ছোটোবেলা থেকেই বড় হয়ে আমেরিকান মুভিজ, মিউজিক এটসেট্রা দেখে, সো যেটা হয় যে আমরা আর কি এখানকার কালচারের সাথে অ্যাসোসিয়েটেড আছি, এখানকার স্ট্যান্ডার্ডস বুঝি। So I think we should be able to work as long as the help is there. সো এই যে SME এর ব্যাপারে যদি একটু এক্সপ্লেইন করেন যে বাংলাদেশে আসলে অ্যাকচুয়ালি যদি আমরা লো লেভেলে চিন্তা করি কোন কোন জায়গায় কি কি চেঞ্জ আনতে হবে আর আনা পসিবল, যেটা হয়তো লো হ্যাঙ্গিং ফ্রুট বাট কেউ দেখতেছে না, অ্যাপ্রোচ করতেছে না। তো বললাম যে সব দেশেই ধরো করাপশন থাকে, সব দেশেই অনেক ইস্যুস থাকে, আমেরিকা তো আছে, দিজ আর ন্যাচারাল উইথ স্টেটম্যানশিপ অ্যান্ড স্টেট মেকিং। কিন্তু বাংলাদেশে কিছু কোর সেক্টরে আমার কাছে মনে হয় ইট শুড বি হ্যান্ডস অফ সেক্টর। বাংলাদেশে ডেভেলপমেন্ট হওয়ার জন্য দোজ কোর সেক্টরস শুড বি নট টাচড অ্যাট অল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, উই ক্যান লিড উইথ দ্যাট। সো SME প্রোগ্রামগুলোতে তোমার যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে ধরো আমার মনে হয় এটা অলরেডি শুরু হয়েছে, US বাংলাদেশ চেম্বার অফ কমার্স নামে একটা বডি ফর্ম হয়েছে যারা আমেরিকান কোম্পানিদেরকে এনকারেজ করতেছে বাংলাদেশে ভিজিট করার জন্য, দেখার জন্য যে লেবারটা কীরকম, মার্কেটটা কীরকম, কী ধরনের সাপোর্ট ওরা পেতে পারে, বা দ্যাট অপারেশন শুড এক্সপ্যান্ড আউট মোর। এবং যেটা করতে হবে যে আমেরিকার অনেক টপ কোম্পানি আছে যারা হয়তো বাংলাদেশে যাবে না, লাইক দ্য Tier 1 কোম্পানিজ লাইক ফেসবুক, মাইক্রোসফট, রাইট? ওদের অলরেডি খুবই ভালো সাপোর্ট স্ট্রাকচার আছে ইন্ডিয়াতে। বা দ্য সেকেন্ডারি ও টার্শারি লেভেল কোম্পানিজ যারা ইন্ডিয়াতে টপ ট্যালেন্ট হায়ার করতে পারে না, ফর এক্সাম্পল IIT ট্যালেন্ট এটসেট্রা, তাদের জন্য বাংলাদেশ ক্যান বি এ মার্কেট প্লেস ফর ইকুয়াল কোয়ালিটি ট্যালেন্ট লাইক IITs, হ্যাঁ, কিন্তু অ্যাট এ মাচ লোয়ার কস্ট, হ্যাঁ, লোয়ার প্রাইস পয়েন্ট, রাইট? এবং সেটা করা সম্ভব ইজিলি। এবং ইউনিভার্সিটিগুলোও সেক্ষেত্রে কোলাবোরেট করতে পারে, উইচ ইজ এ থিং দ্যাট আই এক্সপ্লোর। আমি যখন বাংলাদেশে এবার গেছিলাম ফেব্রুয়ারিতে, আমাদের অনেক ইউনিভার্সিটি আছে যেখানে হাইটেক রিসার্চ ইনস্ট্রুমেন্ট পড়ে থাকে, ইউজ হয় না। যেমন মনে করো SEM মাইক্রোগ্রাফ, একটা মাইক্রোস্কোপ পড়ে আছে, তারপর তোমার মাইক্রোসিটি স্ক্যানার পড়ে আছে। এগুলো দিয়ে আমাদের ইউনিভার্সিটিগুলো অবভিয়াসলি বিদেশের বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশনে যেতে পারে। হ্যাঁ, দিজ আর ফাইন্যান্সিয়াল কোলাবোরেশন, দিজ আর নট ফ্রি, হ্যাঁ, বাট একই সাথে কোলাবোরেশনে গেলে মনিটারিলি কোম্পানিগুলোর সুবিধা হবে, বাংলাদেশেরও সুবিধা হবে, ব্র্যান্ড নেম তৈরি হবে। এবং এটা ভেবে দেখো যে বাংলাদেশ আসলে এক দিক থেকে অনেক ট্যালেন্টও রিটেন করতে পারবে। তুমি মনে করো যদি বাংলাদেশে থাকেই US লেভেলের অথবা US লেভেলের কাছাকাছি স্যালারি পাও, তোমার রেজুমেতে লেখা থাকে তুমি 4টা US কোম্পানির জন্য কাজ করছো, হু উড লিভ বাংলাদেশ অ্যান্ড ওয়াই উড দে লিভ ইট, তাই না? বুঝলাম ট্রাফিকের সমস্যা আছে এটসেট্রা, বাট তুমি দেখতেছো তোমার রেজুমেতে লেখা আছে যে ফেসবুকের জন্য তুমি 4 মাস কাজ করছো, ওয়াই লিভ বাংলাদেশ? আর গুগলের জন্য তুমি 3 মাস কাজ করছো, কন্ট্রাকচুয়ালি ডাজন্ট ম্যাটার, দোজ থিংস আর জেমস, রাইট? সো এটা হইলে বাংলাদেশ আসলে কয়েকটা বেনিফিট পাচ্ছে তাহলে, ব্র্যান্ড নেম আপলিফটিং অ্যান্ড অলসো ট্যালেন্ট রিটেনশন। হ্যাঁ, তো ওই মেধার পাচারটাও কমে যাবে। আমিও মেধার পাচারের পার্ট, বাট এনিওয়ে আমিও সেম। আরেকটা জিনিস যেটা বললেন যে দেশে অনেক হাই টেক ইনস্ট্রুমেন্ট পড়ে থাকে, ইউজ হয় না,
একটা তো প্রবলেম আছে যেটা যে সাপোজ কোনো একজন বা দুজন ফ্যাকাল্টি ইন্টারেস্ট হয়তো ওই জিনিসগুলো আসছে ডিপার্টমেন্টে, তারপরে ফ্যাকাল্টি ডিপার্টমেন্টে টিকতে না পেরে বাইরে চলে আসছে, সো ওই ইনস্ট্রুমেন্টটা যে বোঝে ওইরকম মানুষজন আসলে নাই, আরেকজন আসতে হয়তো 8-10 বছর লাগবে। সো এই গ্যাপটা হয়তো বা ইন্ডাস্ট্রিতে যে কাজ করতেছে সে একটা নলেজ পুশ করতে পারে। সো এটা নিয়ে আপনার অপিনিয়ন কি, যে আসলে গ্যাপটা কি আসলে ফিল আপ করার মতো? প্রত্যেকটা, আমেরিকা তো একটা হাইলি ক্যাপিটালিস্টিক কান্ট্রি, পুঁজিবাদী দেশ। আমেরিকাতে এভরি সিঙ্গেল ইনস্টিটিউশন ইজ অলসো এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, সব কিছু একটা বিজনেস, ইনক্লুডিং এডুকেশন। তো এটার কিছু খারাপ দিক আছে, খারাপ দিকটাতে আরেকদিন যাব, ক্যাপিটালিজম খারাপ দিক, বাট এটা কিছু ভালো দিক আছে। ভালো দিকটা হচ্ছে এখানকার ইউনিভার্সিটিগুলোও যেহেতু বিজনেস সেন্টার্স, মনে করো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, রিভারসাইড অর হোয়াটএভার, হ্যাঁ, ওদের একটা বিজনেস উইং থাকে, টাকা কামানোর একটা সেক্টর থাকে, রাইট? তো আমাদের বাংলাদেশ, আমার কাছে পার্সোনালি মনে হয় যে প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা বিজনেস উইং থাকা উচিত, যে আমাদের অ্যাসেট ইউজ করে, আমাদের মানে ট্যালেন্ট ইউজ করে আমরা কিভাবে কমার্শিয়াল সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারি। বুয়েটে আছে, ফর এক্সাম্পল আমি বুয়েট থেকে পড়ছি, বুয়েটে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন সেন্টার আছে, সিভিল ডিপার্টমেন্টে এটসেট্রা, বাট নান অফ দোজ আর ইন অ্যান ইন্টারন্যাশনাল স্কেল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্কেলে এগুলো করা খুবই ইজি, জাস্ট দ্য রাইট পিপল আর রিকোয়ার্ড। মানে এখানে কোনো ফিজিক্যাল প্রোডাক্টেরও স্যাম্পল পাঠাতে হবে তা না, তুমি আমেরিকান কোম্পানির জন্য প্রোডাক্ট রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দিতে পারো, ওদের জন্য কোনো লো গ্রেড নিউরাল নেটওয়ার্ক ডেভেলপ করে দিতে পারো, এনএলপি ইঞ্জিন ডেভেলপ করে দিতে পারো, গ্রাফিক্স ইঞ্জিন ডেভেলপ করে দিতে পারো। দেয়ার মেনি পিপল হিয়ার হু ডাই ফর দ্যাট সর্ট অফ এ ওয়ার্ক, রাইট? কিন্তু অবভিয়াসলি দেয়ার ইজ নো গ্লু। একটা জিনিস আমি খুব অবজার্ভ করি, যেটা হচ্ছে সাপোজ বাংলাদেশ ইউনিভার্সিটির কথা যদি আমি ধরি, যে অ্যাকচুয়ালি টেকনিক্যালি জানে এবং কাজ করতে পারে এরকম ফ্যাকাল্টি বুয়েটে আছে, ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটি কিছু আছে, সাস্টে আমার জানা মতো এক সময় ছিল, এখন আছে কিনা জানি না, আমার ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট এখন মনে হয় না তেমন কেউ আছে। এর বাইরে যে আরো প্রায় 100+ ইউনিভার্সিটি আছে, ওইখানে কিন্তু তেমন ফ্যাকাল্টি নেই যারা এই জিনিসগুলি জানে। বাট আমি স্টুডেন্ট দেখছি অনেক ইউনিভার্সিটি, অনেক কোনাকানি ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাকে নক করে এবং দেখি যে ওরা টেকনিক্যালি মেলা সাউন্ড, ওদের টিচারদের থেকে মানে 10 গুণ বেশি জানে অনেক কিছু লো লেভেলে আর কি। বাট এদেরকে যে ইউটিলাইজ করবে এর কোনো প্ল্যাটফর্ম আসলে নাই। ইনফ্যাক্ট ফ্যাকাল্টির কথা বললাম, কারণ অনেকেই দেখা যায় যে পাস করার পর ফ্যাকাল্টি জবে জয়েন করছে কোনো একটা ইউনিভার্সিটিতে, দ্য গোল ইজ দ্যাট ওইটা দেখায় যদি একটা পেপার পাবলিশ করে, আলটিমেট গোলটা হচ্ছে বাইরেই চলে আসে আর কি। তো আপনার কি মনে হয় যে কিছু লোকজন যদি আমি দেশে আসলে রাখতে চাই, নো দেয়ার ইজ লট অফ নেগেটিভস আর কি, কিরকম ইনিশিয়েটিভস, আর একটা তো ডেফিনেটলি মানি ইজ এ বিগ ফ্যাক্টর, বাট পলিসি মেকিং লেভেলে কি কি জিনিসপত্র যদি হয়, যে দু একটা লো হ্যাঙ্গিং ফ্রুট, অথবা একটু লং টার্ম প্ল্যানিং 10-15 বছর, যে আমরা কিছু ট্যালেন্ট আসলে রাখতে পারবো যারা অ্যাকচুয়ালি জিনিসপত্র জানে, তারা থাকবে। কারণ আমার যেটা ধারণা যে জাস্ট রাইট জায়গায় 5টা লোক থাকলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন আমার চোখের সামনে দিচ্ছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার, শাস্ত্রে একটা নতুন ইউনিভার্সিটিতে ছিলেন, উনি আর ওনার ওয়াইফ ইউনিভার্সিটির লেভেলে অন্য জায়গায় নিয়ে গেছে, এখন ওরা চলে গেছে, আস্তে নামতেছে। সেরকম মনে হয় যে রাইট 5টা পিপল যদি আমরা রাখতে পারি একটা জায়গায়, অনেক কিছু চেঞ্জ হতে পারে কিছু। মানে আপনার কি মনে হয় রাখা যায় কিভাবে? আমার একটা জিনিস ফার্স্টে বলি, যে তুমি বুয়েট ঢাকা ইউনিভার্সিটির কথা বললা, যেখানে তোমার কাছে মনে হয় যে আচ্ছা টেকনিক্যাল অনেকে আছে, তারা অনেক অ্যাসেট ম্যানেজ করতে জানে বা চিনে, অ্যাটলিস্ট সিস্টেমগুলো বুঝে। তো আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে বাংলাদেশে যেটা শর্টেজ আছে সেটা হচ্ছে, হ্যাঁ হাইলি একাডেমিক মাইন্ড আছে, কিন্তু তাদের কোনো সেলসম্যান সাইড নাই। এভরিবডি অলসো হ্যাজ টু বি এ সেলসম্যান। যে আমি বললাম যে আমেরিকা ইউনিভার্সিটিগুলোতে প্রফেসররা আছে, বাট একটা ডিপার্টমেন্ট আছে যারা ওই প্রফেসরদেরকে মার্কেট করতে বা তাদের রিসার্চ ইস্যুগুলোকে মার্কেট করার কাজে ইউজ হয়। তো আমাদের সাউথ এশিয়ান কালচারে এই মনিটারি সাইডটা, মনিটাইজিং সামথিংকে অনেক ক্ষেত্রে নেগেটিভলি দেখা হয়। হ্যাঁ, টাকা কামানো শুড নট বি অ্যাসোসিয়েটেড উইথ এডুকেশন অ্যান্ড অ্যাকাডেমিয়া বিকজ ইটস অ্যান ইভিল থিং। হ্যাঁ, বাট আলটিমেটলি ওইটার থ্রুতে আসলে অনেক ধরনের ইম্পিটাস, অনেক ধরনের ইনিশিয়েটিভ আসে দেশে, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশও আনা উচিত। এবং যেটা বললাম যে উই ক্যান স্টার্ট উইথ বুয়েট অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি, শুধু যে ইউনিভার্সিটিতে মনে করে ইনস্ট্রুমেন্টগুলো আছে, মানুষজন বুঝে আসে, সেগুলো শুরু হতে পারে। এবং এই যে সেন্টার অফ এক্সেলেন্সগুলো ইউনিভার্সিটির ভেতরে তৈরি হবে, those should be open for skilled individuals. এখানে অনেক ইগো ক্ল্যাশ আসবে, ইগোগুলো ডেফিনেটলি ইউ হ্যাভ টু ব্রেক দিস ব্যারিয়ার্স অফ ইগোস ডাউন। হ্যাঁ, ইগো দিয়ে কিছুই হবে না কখনো। হ্যাঁ, ওই যে বললাম যে এভরিবডি হ্যাজ টু বি এ সার্ভেন্ট লিডার। বাংলাদেশে যেহেতু খুবই স্ট্রাকচার্ড হায়ারকিয়াল লিডারশিপে সবাই বিশ্বাসী, তো ওই ধরনের পলিসিতে চললে হবে না। তো লেটস সে স্টার্ট উইথ এ সিঙ্গেল ইনকিউবেটর আর এ সিঙ্গেল সেন্টার অফ এক্সেলেন্স ইন বুয়েট অ্যান্ড এ সিঙ্গেল সেন্টার অফ এক্সেলেন্স ইন ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি সেন্টারে তোমার বেসিক সায়েন্স নিয়ে কাজ হয়, কেমিস্ট্রি, ফিজিক্স,
বায়োলজি লেটস সে, হ্যাঁ, আর বুয়েটে হয় হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড সেক্টর দিয়ে, ধরো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এটসেট্রা। ধরো মেকানিক্যাল সেক্টরে এখানকার মেকানিক্যাল কোম্পানিগুলো বুয়েটের প্রফেসরদের সাথে কোলাবোরেট করতে হবে ফর দেয়ার ওয়ার্ক, দে উইল ডু দেয়ার রিসার্চ ফর ফ্রি, জয়েন্টলি ওনিং দ্য আইপিস। এখানে এরকম না যে বুয়েট ফ্রিতে করে দিতেছে, কোনো আইপি ওন করতেছে না, জয়েন্টলি ওন করতেছে, বাট দ্য লেবার কস্ট ইজ মাচ চিপার দ্যান ইন্ডিয়া। উই উইল বিড এগেনস্ট ইন্ডিয়া ফর এক্সাম্পল। আমাদের টেন্ডারগুলো সাবমিট করতে হবে ধরো ইউএস কোম্পানির সাথে এমনভাবে যে ইনিশিয়ালি আমাদের মার্কেট পেনিট্রেশনের জন্য উই হ্যাভ টু প্রেজেন্ট আওয়ারসেলভস অ্যাজ এ চিপার অল্টারনেটিভ। হ্যাঁ, বুয়েটেরও অনেক প্রফেসর আছে আমি যাদের সাথে কথা বলছি যারা ইনিশিয়ালি পজিটিভ ইয়ে দেখাইছে, বাট ওই যে বললাম একটা পিয়ার প্রেশার থাকে যে আমি পেপার পাবলিশ না করে আমি যদি একটা কোম্পানির সাথে টাকার বিনিময়ে কাজ করি, আমি গোইং টু গেট লুক ডাউন আপন বাই মাই পিয়ার গ্রুপ। হ্যাঁ, এই জিনিসটা হলে হবে না। আমার কাছে মনে হয় দুইটাই করা সম্ভব, ওয়াই নট, রাইট? এবং এখানেও অনেক প্রফেসর রাইট, অনেক প্রফেসর স্টার্টআপ দিয়ে ফেলে, রাইট, স্টার্টআপ দিয়ে ফেলে, কমার্শিয়াল কোলাবোরেশন আছে। এবং আমি এখানকার অনেক কোম্পানিরই ভিপি, ডিরেক্টর লেভেলের পলিসি মেকারদের সাথে কথা বলছি যারা দে উড বি হ্যাপি টু এক্সপ্যান্ড দেয়ার বিজনেসেস ইন বাংলাদেশ, দে জাস্ট ডোন্ট নো দ্য পাইপলাইন। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বাই দ্য ওয়ে, পাইপলাইন উইচ ইজ সামথিং দ্যাট হ্যাজ টু কাম ফ্রম দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। মানে একটা প্রফেশনাল কোয়ালিটির ওয়েল মেড প্রেজেন্টেশন অর ট্যুর যেটা একটা ইউএস কোম্পানি বা একটা ফরেন কোম্পানিকে বলবে যে এভাবে তুমি বাংলাদেশের সাথে কোলাবোরেট করতে পারো। কারণ এখনও বাংলাদেশে একটা ব্ল্যাক হোলের মতো, কেউ জানে না যে বাংলাদেশের ট্যাক্স কীভাবে ফাইল করবা, কীভাবে একটা ইউএস কর্পোরেশনের সাথে একটা বাংলাদেশ কর্পোরেশনের যৌথ প্রযোজনা হবে, কীভাবে এগ্রিমেন্ট সাইন হবে, এগ্রিমেন্টে এনফোর্সিবিলিটি কতটুকু, তুমি কি আসলেই কেউ যদি কাজ না করে বাংলাদেশে তুমি কি আসলে এনফোর্স করতে পারবা লিগালি যে ও তোমাকে কোনো ক্ষতিপূরণ দু, এগুলো তো জানতে চাবে এখানকার কোম্পানিগুলো। তো ইফ দ্য গভর্নমেন্ট ইজ নট প্রেজেন্টিং দিস ইন এ ফরম্যাট যেটা হচ্ছে আমেরিকার লোকজন বুঝে বা ইউরোপের লোকজন বুঝে, রাইট, তাহলে ওটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, একটু স্টার্টআপের ইস্যুতে আসি। বাংলাদেশের স্টার্টআপ যে সিনারিও, আপনার অবজারভেশন কি? আচ্ছা, তো বাংলাদেশে তো স্টার্টআপ নিয়ে অনেক মুভমেন্ট হচ্ছে। অফকোর্স আমি এখনো পুরো ইনফ্যান্সিতে আছি, আমি অনেক টার্মসই বুঝি না, আমি অনেক ফান্ড রেজিংয়ের ব্যবস্থা বুঝি না বাংলাদেশে। বাট আমার কাছে না বাংলাদেশে অনেক উইলিং ইন্ডিভিজুয়াল আছে, অনেক ট্যালেন্টেড গ্রুপ অফ পিপলস আছে, বাট কোর লেভেলে কিছু সিস্টেমিক চেঞ্জের দরকার, স্পেশালি উইথ রিগার্ডস টু ফান্ড রেজিং, স্পেশালি উইথ রিগার্ডস টু মনিটারি ট্রানজাকশন, যেগুলোতে বাংলাদেশে এখনও অনেক ল্যাগিং বিহাইন্ড। বাংলাদেশে এখনও ডিরেক্টলি ইউএস থেকে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ডিরেক্টলি ফান্ড করার কোনো অপশন নাই। ইটস নট ইজি অ্যাট লিস্ট। বাংলাদেশের শেল কোম্পানি থ্রুতে করা লাগে, থ্রু এ থার্ড কান্ট্রি লাইক সিঙ্গাপুর অর ডেলাওয়্যার। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ধরো ফান্ড রেজিং বেস্ট প্র্যাকটিসেস অথবা একটা স্টার্টআপ অপারেট করার বেস্ট প্র্যাকটিসগুলো অনেকেই জানে না বাংলাদেশে, যে কী ধরনের ডকুমেন্টেশন রাখতে হবে, কী ধরনের রিপোর্টিং করতে হবে একটা ফরেন ফান্ড প্রোভাইডারকে, এটা অনেকেই জানে না বা বুঝে না। তো ওই বিজনেস ডকুমেন্টের উপরেও ট্রেনিং দরকার আছে মানুষজনের। তো এটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ইজ গোয়িং টু গো থ্রু অ্যান্ড স্টিল গোয়িং থ্রু এ বুম অর বাস্ট মোমেন্ট, রাইট? এটা একটা আমেরিকান টার্ম, মানে আইদার বাংলাদেশ উইল ফল ইন টু প্লেস, এভরিথিং উইল হ্যাপেন ওয়েল, উঠে যাবে, উইল বি দ্য ক্রাউন জুয়েল অফ সাউথ এশিয়া, অথবা নাথিং উইল হ্যাপেন, উইল বেসিক্যালি আমরা উইল জাস্ট ডিসঅ্যাপিয়ার ইন টু ডার্কনেস। হ্যাঁ, এভরিবডি এলস অ্যারাউন্ড আস উইল গো আপ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাট আমরা থেকে যাব গার্মেন্টস, মানুষের কাপড় বানানোর কোম্পানিটা হিসেবে। কাপড় বানানো তো সামনে একটু কমে যাবে। হ্যাঁ, তা তো হবেই, ইট হ্যাজ টু হ্যাপেন। কারণ এগেন প্রত্যেকটা ফর্মাল ফার্স্ট ওয়ার্ল্ড ইকোনমি ট্রাই করে যে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য। তো যখনই আমেরিকান একটা কোম্পানি বা ইউরোপিয়ান একটা কোম্পানি বাংলাদেশকে দিয়ে কাপড় বানাচ্ছে, কিছু ডিপেন্ডেন্সি তো আছে বাংলাদেশের উপরে, লেবার, পলিটিক্যাল ইস্যুস, আদার্স। তো ওরা এই ডিপেন্ডেন্সিগুলো কিন্তু কনস্ট্যান্টলি পিছন দিক থেকে অপটিমাইজ করার চেষ্টা করে, এলিমিনেট করার চেষ্টা করে। অ্যামাজনও করে, অনেকেই করে, রাইট? তো এইগুলো একসময় এলিমিনেট হয়ে যাবে থ্রু অটোমেশন অ্যান্ড আদার্স। তো বাংলাদেশ উইল বি দ্য লুজার ইন দ্যাট। তো এটা কিন্তু আমেরিকাতেই দেখা যায়। ফর এক্সাম্পল আমেরিকাতে যেমন ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট যেটা আছে, ওয়েস্ট ভার্জিনিয়া খুবই কোল ডিপেন্ডেন্ট একটা স্টেট, রাইট? তো এখন তো সবাই কোল থেকে সরে যাচ্ছে, ইলেকট্রিকে যাচ্ছে, এটসেট্রা। তো দে আর সাফারিং হরেবলি, কারণ ওরা ওদের ওয়ার্কফোর্সকে রিট্রেনিং করতে পারে না ইন হাইটেক। তো ওখানে অনেক পলিটিক্যাল ইস্যুস হচ্ছে, অনেক সোশ্যাল ইস্যুস হচ্ছে, মানে ইটস এ রিয়েলি বিগ মানে মেস। তো অন্যান্য দেশেও এগুলো হবে। সো মানে ওইটাই, স্টে হাংরি, স্টে ফুলিশ না থাকলে আমরা উইল ডিসঅ্যাপিয়ার ডেফিনেটলি। আপনি তো গত বছর মনে দেশে গেলেন, অনেকগুলো অ্যাকচুয়ালি এই বছরই গেছি। আচ্ছা, এই বছর শুরুতে তো অনেক স্টার্টআপের সাথে কথাবার্তা বলছেন। তো আপনার কাছে খুব আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে, খুব ভালো করতে পারে সামনে, এরকম যদি কয়েকটা স্টার্টআপের স্টোরি বলেন। এটা তো আসলে জানি না কতটুকু কি বলা ঠিক হবে। আমি তো আসলে অনেক মানুষের সাথে দেখা করছি,
অনেক ম্যাচিওর স্টার্টআপ থেকে শুরু করে একদম ফ্লেজিলিং স্টার্টআপ মাত্র শুরু করতেছে। তো আমার সাথে যাদের দেখা হয়েছে তার মধ্যে আমি পাঠাওয়ের এক্সিকিউটিভদের সাথে দেখা করছিলাম এবং আই রিয়েলি লাইক দ্য থিংস দ্যাট দে ওয়ার ডুইং। I have good friends যারা পাঠাওতে কাজ করে and I know the leadership team and they are going to go places for sure. তারপর আমার হয়তো মনে করো কোনো ফান্ডরেজিং সাথে জড়িত আছে এরকম অনেকের সাথে দেখা হয়েছে, যেমন আমার অ্যাঙ্করলেসের রাহাতের সাথে দেখা হয়েছিল and he is really an interesting and exciting individual. তারপর হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশে আমার বুয়েটে, যেহেতু বুয়েটের সার্কেলের সাথে আমি অ্যাসোসিয়েটেড, বুয়েটেরও অনেকের স্টার্টআপের সাথে আমার পরিচয় হয়েছে and they are also doing a good job. যেমন এখন ও অ্যাগ্রোশিফট নামে একটা স্টার্টআপ চালায়, দীপ্ত ইজ এ রিয়েলি ইমার্জিং ট্যালেন্ট ইন বাংলাদেশ। তারপর বাংলাদেশে যে রিসেন্টলি অ্যাকুইজিশন হইলো বহুব্রির যে আই গেস ফাউন্ডার ছিল পিয়াস, আই থিঙ্ক দে গট অ্যাকোয়ার্ড বাই শিখো, which is an edtech স্টার্টআপ। তো এদের সবার সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে যে আমি আসলে আই ফিল রিয়েলি ওভারওয়েলমড, যে আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না, কোনো টার্মস বুঝি না, কোনো সিস্টেম বুঝি না। I mean, they were like so full of energy, but একই সাথে I was kind of scared and pessimistic about the things that were happening in Bangladesh as well, right? যে জিনিসগুলোর কথা বললাম, রেস্ট্রিকশনগুলোর কথা বললাম, যে এই ইমার্জিং ট্যালেন্ট এরা কি আসলে will they able to make something out of their ideas or not. তো তারপর হ্যান্ডি মামা ছিল, which is also a really good startup I got exposed to, শাহপরান ছেলেটার। তো এরকম অনেক কিছু আছে আর কি। There's a lot of good work happening, definitely. A lot of fluff as well. বাংলাদেশে মনে করে আমার কাছে মনে হচ্ছে অনেক ক্ষেত্রেই because of lack of training or lack of exposure অনেকেই আছে যে হয়তো বা স্টার্টআপ গেমটা ঠিক মতো বুঝতেছে না। আমি বুঝি না, তো মনে করো আমি অন্য মানুষের কি বলবো ফর এক্সাম্পল। আচ্ছা, আর বাংলাদেশ যে কারেন্টলি ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন, সাপোজ আপনি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন, হ্যাঁ, সো আমি যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, আমার একটা ডোমেন নলেজ প্লাস আদার্স একটা আইডিয়া আছে যে কম্পিউটার সায়েন্সে, যেমন আমি যখন ভর্তি হয়েছি স্টুডেন্টদের জাস্ট কি করতে চাও, এটা কম্পিউটার, আমি একসময় গুগলে চাকরি করবো, মাইক্রোসফটে চাকরি করবো, একসময় আমি বিল গেটস হয়ে যাবো, যে টেকনিক্যাল স্কিল আছে আমি বিল গেটস হয়ে যাবো একটা। বাট এটা যে একটা আলাদা প্রবলেম, যে বিজনেস প্রবলেম, একটা কোম্পানি দাঁড় করানো, এই নলেজটা ছিল না আর কি। আই গেস এই স্ট্রাগলটা প্রায় সব মেজরের পোলাপানি করে। সো আপনার মেকানিক্যালে পড়ে খুব এক্সাইটিং জিনিসপত্র কি কি করা যায় বা বড় কি কি করা যায়, যেটার জন্য কেউ অ্যাকচুয়ালি শুড ড্রিম অ্যাবাউট? সো মেকানিক্যালে আমি ইনফ্যাক্ট আই ক্যান প্রবলি সাইট এ কোম্পানি দ্যাটস ডুইং রিয়েলি গুড ওয়ার্ক ইন বাংলাদেশ। ওদের নাম হচ্ছে ইনভলুটেক। আচ্ছা, হ্যাঁ, দ্য সিইও, দ্য ফাউন্ডার ইজ নব আমিনুল হক। বুয়েটের, ফরগট হিজ ব্যাচ, বুয়েটের কোন ব্যাচ আমি ভুলে গেছি, বাট আমিনুল খুবই ইমার্জিং একজন ট্যালেন্ট, খুবই ওয়েল অ্যাকাস্টম উইথ দ্য মার্কেট। ওরা একটা এরকম ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ফার্ম অপারেট করে বাংলাদেশে, হ্যাঁ, কল ইনভলুটেক। তো ওরা খুবই ভালো ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের প্রজেক্ট করে, মেকানিক্যাল ডিজাইনের প্রজেক্ট করে বাংলাদেশ থেকেই, অ্যান্ড দে আর সার্ভিং মোস্টলি দ্য লোকাল ইন্ডাস্ট্রি, উইচ এগেন যেটা বলতেছিলাম যে দে নিড টু এক্সপ্যান্ড আউট, তাই না? অন্যান্য দেশে তাদের এক্সপ্যান্ড করা দরকার, অ্যান্ড পিপল নিড টু গো আউট দেয়ার অ্যান্ড কি বলবো ইন্টারফেস উইথ দেম, দ্য গভর্নমেন্ট নিডস টু ইন্টারফেস উইথ দেম অ্যান্ড প্রেজেন্ট দেম ইন ফ্রন্ট অফ আদার্স। সো এই জিনিসগুলো হওয়ার দরকার আর কি। তো রাহাত একটা ইন্টারেস্টিং জিনিস বলছিল, আমার মনে আছে যে আমাদের মার্কেটটা এতই ছোট বাংলাদেশে এই মুহূর্তে, যে উই শুডন্ট ক্যানিবালাইজ ইচ আদার রাইট নাও। আমাদের একজন একজনের সাথে কম্পিট করার কোনো দরকারই নাই। আমি যদি কারোর কথা বলি এবং ওই অ্যাসেটটা অন্য কেউ নিয়ে ওটা বিজনেস করা শুরু করে, আই থিঙ্ক ইটস গোয়িং টু বি গুড ফর দ্য ইকোসিস্টেম। আমরা এমনই ছোট যে এই মুহূর্তে আমাদের আসলে টানাটানি করার দরকার নাই, ক্যানিবালাইজ মানে আমাদের একজনের খাওয়া আরেকজনের খাওয়ার দরকার নেই এই মুহূর্তে। দ্য মার্কেট ইজ সো স্মল, ইফ এনিবডি এক্সপ্যান্ডস দ্য কান্ট্রি এক্সপ্যান্ডস। সো এই জিনিসটা আমাদের বোঝা লাগবে আর কি এই মুহূর্তে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেমন কিছু পার্টিকুলার সেক্টর আছে যেগুলো খুবই হাইলি পটেনশিয়াল। ওয়ান অফ দোজ ইজ রিভার্স ইঞ্জিনিয়ারিং। ধরো আমেরিকাতে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের প্যাটেন্ট এক্সপায়ার করে গেছে, তুমি লিগালি ওই প্রোডাক্টটা রিভার্স ইঞ্জিনিয়ার করতে পারবা। হ্যাঁ, তুমি প্যাটেন্ট ক্লেম করতে পারবা না, ইউ ক্যান নট ফাইল এ নিউ প্যাটেন্ট, বাট তুমি রিভার্স ইঞ্জিনিয়ার করতে পারবা। মার্কেটে একটা এক্সিস্টিং প্রোডাক্ট আছে, তো এখানকার এক্সিস্টিং রিভার্স ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ডলার্স চার্জ করবে রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজটার জন্য। ওয়াই নট টেক দ্যাট অন ইন বাংলাদেশ? It just takes a 3D scanning of that product. তুমি যদি মনে করো যে স্ক্যাটটা করতে চাও, তারপর এটা রিক্রিয়েটিং দ্যাট ইন ক্যাট, হ্যাঁ, আর তারপর এটা ম্যানুফ্যাকচারিং মেথডগুলো বুঝা। সেকেন্ড থিং হচ্ছে কি ফাইনাইট এলিমেন্ট সিমুলেশন, উইচ ইজ ভার্চুয়াল প্রোটোটাইপিং। তো অনেক ফিজিক্যাল প্রোটোটাইপের প্রোডাক্টের এখন ভার্চুয়াল প্রোটোটাইপ তৈরি করা হয় থ্রু কম্পিউটার প্রোগ্রামিং আর ম্যাথমেটিক্যাল মডেলস, রাইট? সো মনে করো তুমি একটা ফোন নিয়ে কাজ করতেছো, অথবা ধরো এই ফোনের ওয়ালেটটা নিয়ে কাজ করতেছো, সেটা ড্রপ টেস্টিং, এটাকে ড্রপ করলে ভেঙে যাবে নাকি ফেটে যাবে নাকি, এই টেস্টিংগুলো এখন ভার্চুয়ালি করা হয়। কেন করা হয়?
কারণ তুমি যদি ফিজিক্যালি করতে যাও এটার 5টা ভার্সন বের করো, এক্সপেন্সিভ, এটার জন্য তোমার ওয়েট করতে হবে, এটা লিড টাইম আছে, মানে কবে আসবে কাঁচা মাল, কবে তুমি অনেক প্রবলেম। তো এটা এখন যেহেতু কম্পিটিশনাল পাওয়ার অনেক অ্যাডভান্স, এখন ম্যাথমেটিক্যাল সলিউশন, সিমুলেশন, অ্যালগরিদমস আর ভেরি অ্যাডভান্স রাইট নাও। সো তুমি টু এ হাইলি অ্যাকুরেট ডিগ্রি তুমি হচ্ছে গিয়ে এটা সিমুলেট করতে পারবা। সেই সিমুলেশন কাজগুলো বাংলাদেশে করা সম্ভব, যেহেতু আমাদের দেশের ইন্ডিভিজুয়ালস আর ভেরি টেকনিক্যালি অ্যাডাপ্ট। সো এই জিনিসগুলো মেকানিক্যালে ওদের পক্ষে। মেকানিক্যালি প্রোগ্রামিং কি শেখা লাগে? মেকানিক্যালি প্রোগ্রামিং শেখা উচিত আমার কাছে মনে হয়। বাংলাদেশে শেখায় না, বাট ডেফিনেটলি ইট শুড বি এ পার্ট অফ দ্য কারিকুলাম। হার্ডকোর প্রোগ্রামিংয়ের দরকার নেই, বাট ফর এক্সাম্পল তোমার যদি নিজের সিমুলেশনে অ্যালগরিদম লেখা লাগে, হাউ ডু ইউ রাইট দ্যাট? হ্যাঁ, প্রোগ্রামিং ইজ লাইক এ ল্যাঙ্গুয়েজ, তাই না? সো তুমি একটা মেশিনকে ইনস্ট্রাকশন দিতেছো টু ডু সার্টেন থিংস ইন দ্য ওয়ে দ্যাট ইউ ওয়ান্ট ইট টু। সো এই জিনিসের জন্য ওয়াই শুডেন্ট ইউ লার্ন টু ডু প্রোগ্রাম, লার্ন টু কোড? সো আমার কাছে মনে হয় রিগার্ডলেস অফ ওয়ের এভার পিপল আর স্টাডিং, সেটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, মেকানিক্যাল হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, একটা সার্টেন প্রোগ্রামিংয়ের নলেজ থাকা উচিত সবার। কোনো প্রেফার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স? পাইথন দিয়ে তো অনেক কিছু করা যায়। পাইথন ইজ লাইক এ জেনেরিক থিং। বা ধরো রিসেন্ট টাইমে সিমুলেশন প্ল্যাটফর্মগুলোর ব্যাক এন্ডেও অনেক ক্ষেত্রে পাইথনের প্রোগ্রামিংয়ের মানে নলেজটা কাজে আসে। তারপর অনেক ক্যাড সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে ভিজুয়াল বেসিক দিয়ে ম্যাক্রো লেখা যায়। সো ইউ ক্যান রাইট এ ম্যাক্রো টু অটোমেট এ লট অফ টাস্ক। ভিজুয়াল বেসিক ইজ অলসো ইম্পর্টেন্ট। মেকানিক্যালের জন্য আবার বলছি, আমি অন্য জিনিসপত্রের কথা বলতেছি না। আর আই উড সে দিস উড বি দ্য মোস্ট কমন things for mechanical. Robotics আছে, I guess. Robotics এর জন্য তোমার অন্য ল্যাঙ্গুয়েজ লাগতে পারে, C++ লাগতে পারে, if you are interested in mechatronics or automation. PLC প্রোগ্রামিং জন্য আলাদা সেক্টর আছে। এখনকার যেহেতু আসলে সব কিছু ব্লেন্ডেড হয়ে গেছে, মানে everybody has a core inclination, but তোমার ওই যে বললাম, this is no longer the world of a specialist. You have to be a generalist to be successful, to bring up breakthrough technology in the world. So আমার কাছে মনে হয় সেটা হওয়া উচিত আর কি। আপনি যদি আপনার আন্ডারগ্রেড লাইফের দিকে তাকান, আপনার কি মনে হয় যে অমুক জিনিসটা আমি একটু ভালো মতো করতে পারতাম, তাহলে আমার এখন হয়তো বেনিফিট হতো আর কি? বাট টিপিক্যালি আন্ডারগ্রেডার মেকানিক্যালে যেসব মিস্টেক করে, দুই একটা জিনিস যে এই জিনিসটা হয়তো বা অলরেডি চিন্তা করা যায়। হ্যাঁ, আন্ডারগ্রেডে আমাদের যেমন ফাইনাইট এলিমেন্ট সিমুলেশন শেখানোই হয়নি। আমাদের ম্যাথে বুয়েটে যেমন ম্যাথের ব্যাকগ্রাউন্ড খুবই বাজে ছিল আমাদের, মানে আমাদের ম্যাথ আমাদেরকে বেসিক্যালি মেমোরাইজ করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের চটকদার টেকনিক শেখানো হয়েছে যে ওরকম টার্ম থাকলে এভাবে ডিফারেন্সিয়েট করবো অমুক তমুক। নোবডি টট আস হাউ টু রিয়েলি ডু ইট প্রপারলি। তো এই জিনিসগুলো আমাদেরকে হার্ট করছে। আমরা যখন আমেরিকায় আসছি, আমেরিকার সিস্টেমের সাথে কম্পেয়ার করলো না, ধর ইরানিয়ান সিস্টেমের সাথে কম্পেয়ার করলে, ইরানের আমাদের যেসব কোহর্ট ছিল, শরীফ ইউনিভার্সিটি থেকে আসছে, তেহরান ইউনিভার্সিটি থেকে আসছে, ফ্রম এ ফান্ডামেন্টাল পার্সপেক্টিভ দে নিউ ম্যাথ সো ওয়েল। ঠিক আছে, এটা ওয়াজ বিউইল্ডারিং যে হাউ গুড দে ওয়ার ইন ম্যাথ। হ্যাঁ, তো ও সবাই স্টিরিওটাইপ করে এশিয়ার লোকজন ম্যাথ ভালো পারে। বুয়েটে ম্যাথের টিচিং ওয়াজ লাইক আই ওয়াজন্ট ভেরি হ্যাপি। লোকজন তো পডকাস্টে আমার মারতে আসবে মনে হয়। না, মারতে আসতে পারে, সমস্যা নেই। মানে আমি জাস্ট গোল্ড স্ট্যান্ডার্ডগুলো কথা বলছি। সো ডেফিনেটলি ভালো ফ্যাকাল্টিস তো অবশ্যই আছে, বাট আমার কাছে মনে হয় বাংলাদেশে ইকোসিস্টেম থেকে যারা আলটিমেটলি টেকনিক্যালি কম্পিটেন্ট হয়ে বের হয়ে আসে, তারা নিজেদের ক্যাপাসিটি নিয়ে বের হয়ে আসে। আমার মাঝে মাঝে মনে হয় যে জাস্ট ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে চাই যে ম্যাথের এডুকেশনটা একটা হিউজ চেঞ্জ আনা দরকার। আই ডোন্ট নো যে কতখানি ডিফিকাল্ট, বিকজ আমি দেখছি যে ম্যাথ অলিম্পিয়াড করছে ইন্টারন্যাশনাল লেভেলে মেডালিস্ট, ইউনিভার্সিটির ম্যাথ করছে গিয়ে ফেল করতেছে। মানে চোখের সামনে দেখে, সো ফ্রাস্ট্রেটিং যে তারা কিভাবে ফেল করে, আমি নাহলে ফেল করবো। আমি একটা উদাহরণ দিই, ধরো বুয়েটে আমাদেরকে যেভাবে তোমার ফুরিয়ার ট্রান্সফরমেশন শেখানো হয়েছিল, উই ওয়ার স্কেয়ার্ড, আমাদের খুবই ভীত থাকতাম, কিছুই বুঝি না, ফুরিয়ার ট্রান্সফরমেশন, ফাংশন, বেসেল ফাংশন কিছুই বুঝি না, অ্যাবসলিউটলি নাথিং। আমি যখন এলএসিতে আসলাম, আমাদের ইয়েল ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা প্রফেসর পড়াচ্ছিল ফুরিয়ার ট্রান্সফরমেশন। আই উড লুক ফরওয়ার্ড টু দ্যাট ক্লাস, মানে সকালবেলা উঠে আমি ভাবতাম যে কখন যাই ওই ক্লাসটা করবো, এত সুন্দরভাবে ক্লাসটা নেওয়া হয়েছে, রাইট? এবং ওর এরকম ফিলসফি ছিল যে ক্লাসের সবাই যদি না বুঝে একটা কনসেপ্ট, ও আগাবে না আর, মানে ওর এরকম না যে ওর সিলেবাস শেষ করতে হবে। Everybody needs to understand what's happening. This is so Jafar Iqbal sir. হ্যাঁ, সো এই জিনিসগুলা মানে হ্যাঁ ঠিক আছে, আমি তো ওনার ক্লাস নিই নাই, সো আই ক্যান নট কমেন্ট অন দ্যাট, বাট আমাদের পার্টিকুলারলি বুয়েটে আই উড সে দ্যাট ওয়াজ ইন দ্য কেস। বাট ডেফিনেটলি দেয়ার আর গুড ইন্ডিভিজুয়ালস যারা ম্যাথের সাথে অ্যাসোসিয়েটেড বাংলাদেশে, ফর এ ফান্ডামেন্টাল লেভেল দেয়ার পার্সু করে ওটাকে, ফিজিক্সও। আর আরেকটা জিনিস হচ্ছে কি অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং শেখানো হয় না বাংলাদেশে খুব বেশি। ধরো মেকানিক্যাল বা অন্য ডিপার্টমেন্টও একটা অ্যাপ্লাইড সাইড থাকা কোর্সে, যেটা হচ্ছে ওরা ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইনমেন্টগুলো দেখাবে। এবং আমাদেরকে বয়লার টয়লার অনেক কিছু শেখানো হতো,
which is important, আমাদের ফান্ডামেন্টাল অনেক নলেজ হয়েছে, বাট ইন্ডাস্ট্রির সাথে অ্যাপ্লিকেবল কিছু শেখানো উচিত। যেমন ফাইনাইট এলিমেন্ট সিমুলেশন তো আমাদের শেখানো হয় নাই। ধরো ফ্লুইড সিমুলেশন কীভাবে করতে হবে, থার্মাল সিমুলেশন কীভাবে করতে হবে, স্ট্রাকচারাল সিমুলেশন কীভাবে করতে হবে। ইন্ডাস্ট্রিতে চালু সাবজেক্ট কি, এটা একটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট আছে। হ্যাঁ, আমেরিকাতে কিছু ইউনিভার্সিটি আছে দেখবা যারা অ্যাপ্লাইড সেক্টরে খুব ভালো, রিসার্চে ভালো না, যেমন গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটি, যেমন ওয়ারচেস্টার পলিটেকনিক, WPI। হ্যাঁ, তো এরা হচ্ছে অ্যাপ্লাইড সাইডে খুবই ভালো, এদের স্টুডেন্টরা সমানে চাকরি পায় যায় ইমিডিয়েটলি। ওরা হয়তো বা অ্যাকাডেমিয়াতে ক্যারিয়ার করে না, রিসার্চে ক্যারিয়ার করে না, বাট দে আর ভেরি গুড ইন লাইক অ্যাপ্লিকেশন বেস ওয়ার্ক। ওটা আমার কাছে মনে হয় বইটা থাকা উচিত। এটাকে আপনার মনে হয় যে আমাদের দেশের যারা ফ্যাকাল্টি হয় তাদের এনাফ ইন্ডাস্ট্রি এক্সপোজার নেই বা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নেই, এটা একটা বড় রিজন, আর ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন নেই। ফিলোসফিক্যালি যেটা বললাম যে সাউথ এশিয়ান কালচারে অ্যাকাডেমিয়া এবং ফাইন্যান্স এই দুটোকে আলাদাভাবে দেখা হয়। হ্যাঁ, সো তো এগেন আমি যখন অ্যাপ্লাইড নলেজ নিয়ে আসতেছি সবাই বলবে যে ও আচ্ছা ও পড়াশোনা করতেছে খালি চাকরি করার জন্য, শেখার জন্য না। আমরা তো আলটিমেটলি কিছু শিখতেছিও না, ঠিক আছে? হ্যাঁ, সো না, শেখার জন্য তুমি করতেই পারো। সাম পিপল উইল চুজ দ্য পাথ অফ রিসার্চ, ডেফিনেটলি দেয়ার ইজ নাথিং রং উইথ ইট, হইতেই হবে। বাট অ্যাট লিস্ট দিন শেষে তো টাকা ইনকামের একটা থাকতে তো হবে। বাট কেউ কেউ হয়তো বা ফান্ডামেন্টাল ব্রেক থ্রু করার জন্য একাডেমিয়া সাইডে যাবে, দে হ্যাভ অ্যান ইনক্লিনেশন ফর দ্যাট, বাট এ বিগ চাঙ্ক অফ পিপল আর অলসো গোয়িং টু বি সেলস ফোকাস, সো ওরা হচ্ছে ফ্রাস্ট্রেট হয়ে যায় বাংলাদেশে থাকলে হয়তো। ওকে, অনেক কিছু আসলে জানলাম শুনলাম। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো তো টাইম টু র‍্যাপ আপ, এখন হচ্ছে রাত প্রায় 1টা বাজে। হ্যাঁ হ্যাঁ, আপনার লাস্ট কোনো সামারি অর এনিথিং যেটা বাংলাদেশে এখন পোলার মধ্যে জানা উচিত? আমার লাস্টে একটা সামারি একটা কবিতা দিয়ে আমি ভাবছিলাম শেষ করবো। এটা আমার একটা প্রিয় কবিতা বাই রুডিয়ার্ড কিপলিং, আমি সবাইরে বলি। এটার নাম হচ্ছে ইফ, মানে যদি, ঠিক আছে? তো আমি এটা একটু বের করি, আমার লাস্টের লাইনগুলো মুখস্থ নেই। হ্যাঁ, তো আমার লাস্টের কয়েকটা লাইন আমার খুবই প্রিয়। এটা আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি আমার ফিলসফির সাথে যায়, দ্য ফিলসফি অফ এ জেনারেলিস্ট সার্ভেন্ট লিডার। তো ইফ কবিতা হচ্ছে কি অ্যাবাউট লাইক কীভাবে তুমি একটা গ্রেটার পার্সন হইতে পারবা, not a successful necessarily, but a greater person in life, a more fulfilling individual. তো লাস্টের প্যারাটা হচ্ছে গিয়ে এরকম যে if you can talk with crowds and keep your virtue, তুমি যদি মানুষজনের সাথে কথা বলতে পারো বা একই সাথে তোমার গুণাগুণ বজায় রাখতে পারো, or walk with kings nor lose the common touch, রাজাদের সাথেও চলতে পারো বাট জেনারেল মানুষজনের কথাও ভুলে না যাও, if neither foes nor loving friends can hurt you, তোমার বন্ধুরাও তোমাকে ব্যথা দিতে পারতেছে না, তোমার শত্রুরাও তোমাকে ব্যথা দিতে পারতেছে না, if all men count with you but none too much, মানে সবাই তোমাকে একজন মনে করো তোমার দলের একজন লোক মনে করে, বাট এরকম না যে সবাই তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করতেছে যেটা দিতেই হবে, রাইট? if you can feel the unforgiving minute with 60 seconds worth of distance run, মানে যখন তোমার দৌড়াইতে হবে তখন তুমি যদি দৌড়াইতে পারো, yours is the earth and everything that's in it, and which is more you'll be a man my son, ঠিক আছে? সো এটাই আর কি, দ্যাট ইজ মাই কোর ফিলসফি ইন লাইফ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাই। সো প্রিয় জনগণ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার, আর যা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে আমি এগুলোতে খুব একটা ভালো না, বাট প্লিজ ডু ইট ফর মি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিতে। ভাই আপনার সাথে কি কেউ কন্ট্যাক্ট করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার লিংকডইনের লিংক দিয়ে দাও। ওকে, আমার লিংকডইন আর ওয়েবসাইট ডাজন্ট ম্যাটার। সো হি ইজ আ গুড মেন্টর অ্যাজ ওয়েল। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কন্টেন্ট রিকমেন্ডেশন থাকলে, যেমন আমি সবসময় কম্পিউটার সায়েন্স নিয়ে কথাবার্তা বলি, আজকে কিন্তু মেকানিক্যাল অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট, সো আই উইল ব্রিং সাম মোর চেঞ্জেস। সো আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকলে প্লিজ কমেন্ট ইট আউট, অ্যান্ড কি জানি সাবস্ক্রাইব করেন, বেল বাটন আর কি কি আছে, আই ডোন্ট নো দ্যাট ভেরি ওয়েল। অলরাইট, সো পরে দেখা হবে, গুড বাই, সায়োনারা, বাই।